রেকর্ডিং। ওকে, আচ্ছা স্টার্ট করে ফেলছো? হ্যাঁ স্টার্ট করে ফেলছি। ওকে, গত দিন হচ্ছে আমরা 4 জন ছিলাম, সেলিম ভাই, তাসিন, জয় ভাই আর আমি। আজকে আমাদের পডকাস্টে নতুন 2 জন লোক যুক্ত হয়েছে। একজন হচ্ছে রাহাত ভাই আর একজন হচ্ছে শামীম ভাই। তো রাহাত ভাই হচ্ছে আমাদেরই সেম, আমরা সবাই জগন্নাথ ইউনিভার্সিটি। আর হচ্ছে রাহাত ভাই হচ্ছে আমাদের 2 ব্যাচ সিনিয়র, শামীম ভাই হচ্ছে আমাদের 1 ব্যাচ সিনিয়র। আমাদের বলতে বলেছে আমার আর তাসিনের, আর ওনারা তো সিনিয়র। তো ঠিক আছে, আজকে হচ্ছে লাস্ট ডে তো হচ্ছে ইনিশিয়ালি একটা র্যান্ডম আলাপ হয়েছে। তো আজকে আমরা হচ্ছে বিশ্বকাপের যে রিসেন্ট হচ্ছে যে আপসেট গুলো আছে, তারপরে ব্রাজিল হচ্ছে গতদিন খেললো, তো সেটা ওরা হচ্ছে কেমন করতেছে, আমার রেকর্ড হচ্ছে কিনা, রেকর্ড তো হইতেছে বলে মনে হচ্ছে। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে। আর হইতেছে যে আমাদের টপ টিম নিয়ে হচ্ছে একটু আলোচনা করব, আর টপ টিম নিয়ে একটু প্রেডিকশন করব। টপ টিম বলতে আমি বুঝাইতেছি যে আহ, আমাদের পরিচিত যে টপ টিম গুলো সেগুলো নিয়ে। ঠিক আছে, তো ঠিক আছে। আচ্ছা, আর গতকালের যে খেলাটা হলো, ব্রাজিলের সাথে হচ্ছে হাইতির খেলা, তো ব্রাজিলের কেমন দেখলেন? একজন একজন করে বলেন দেখি, ব্রাজিলের পারফরমেন্স আপনারা কেমন কেমন আপনাদের কেমন লাগতেছে, কি মনে হচ্ছে, আপডেট কি? ওই সিরিয়ালে বলেন তাহলে হবে, এই যে যে সিরিয়ালটা দিচ্ছে তাহলে একটু সুবিধা হয়, কন্টেক্ট হবে। ব্রাজিলের আপসেট। না ব্রাজিলের আপসেট না, ব্রাজিলের ব্রাজিলের খেলায় আপনার কি মনে হয়েছে? আমি বলি, এই যে বললি না যে বিশ্বকাপের আপসেট কোনটা, সত্যি কথা বলতে অন্যান্য দল তো আপসেট করছে, এটা মজার উত্তর হইলেও তো ব্রাজিল দেখবি এইটাই ব্রাজিলের জন্য আপসেট হইতে পারে যদি মরক্কো হাইতির সাথে একটু বড় ব্যবধানে জিতে। কারণ তখন দেখবি ব্রাজিলের সাইডটা হবে কার সাথে, এক হচ্ছে ফার্স্টেই পড়বে হচ্ছে নেদারল্যান্ডের সাথে, তারপরে আসতেছে ফ্রান্স, স্পেন অথবা জার্মানি, এরকম টাইপের। তো ওইখান থেকে আসলে বিশ্বকাপের ফাইনালে যাওয়া আসলে বুঝেছি। তো এখানে আমার মনে হয় অ্যাটলিস্ট 5টা গোল যদি হইতো, মানে ভাই এখন ছোট দলের সাথে আসলে এটাই তো কঠিন, এটা মানলাম, কিন্তু তারপরে যেহেতু সুযোগ ছিল, তারা যেভাবে খেলছিল লাস্টের দিকে মোটামুটি হাইতি তোর উপরে উঠে খেলছিল, তো ব্রাজিলের চান্স ছিল ওই গ্যাপটার সুযোগ নিয়ে আসলে তাদের এই সুযোগটা নিয়ে আসলে ইয়াটা বাড়ানো, স্কোরটা বাড়ানো, কিন্তু ওরা সুযোগটা মিস করছে আসলে আমার মনে হয়। ওভারঅল হচ্ছে ওদের মানে খেলার ইমপ্রুভমেন্ট কেমন দেখলেন? না, ব্রাজিল তো আসলে ব্রাজিল ভাই, বড় দল, এই সব দলের সম্পর্কে আসলে মানে প্রেডিকশনের কিছু নাই। হ্যাঁ, এখন কিন্তু এটা রেজাল্ট আরো বড় হওয়া উচিত ছিল ভাই। এমন না যে আমি ব্রাজিল এনে ছোট করতেছি, খারাপ খেলছে না, কিন্তু সুযোগটা আসলে কাজে লাগানো উচিত ছিল এই মুহূর্তে, যেহেতু মরক্কোর সাথে ড্র হয়েছে। এনরিকটে ভাই, আরেকটা জিনিস কি, এনরিকটে অন্তত আজকে না নামায়া, ওই যেহেতু ওই 2টা গোল দিছিল ওর, তোর এক হচ্ছে যদি হ্যাট্রিকটা হইতো বা যদি স্কোরটাও একটু বড় হওয়ার সুযোগ ছিল, আর হ্যাট্রিকও যদি হইতো তাহলে ওর জন্য ভালো ছিল, কনফিডেন্ট পাইতো। আরেক হচ্ছে তা তোর বুঝতেছি তো। আচ্ছা, একজন কথা বলে যে বাকিরা সবাই ইনপুট দিতে পারবেন না, ব্যাপারটা এমন না, সবাই ইনপুট দিতে পারবেন, বাট একটু হচ্ছে সিনক্রোনাইজ করে দিলেই হবে, যাতে হচ্ছে প্রথম পডকাস্টে আমাদের হচ্ছে সব গোলায় গেছে, এই জন্য ইয়ে হয়েছে। আচ্ছা রাহাত বন্ধু, তুমি কি বলো? রাহাত শুনি, বলো। আমার কাছে যেটা তো মনে হয়েছে খেলা দেখে, অ্যাটলিস্ট মরক্কোর ম্যাচে অনেক ভুল ছিল। হচ্ছে ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়ারদের মধ্যেই হচ্ছে কনফিডেন্সের অনেক অভাব ছিল। ম্যাক্সিমাম টাইম হচ্ছে বারবার বল মিস করতেছিল। তবে এই ম্যাচে হইতেছে হয়তো তারা কনফিডেন্টলি কিছুটা কনফিডেন্ট তাদের কিছুটা বাড়ছে, আর খেলছে মোটামুটি ভালো। ফার্স্ট হাফে ভালো খেলছে, বাট সেকেন্ড হাফে আমার যেটা মনে হয়েছে যে তোর সেফলি খেলছে আর কি, মানে নিজেদেরকে সেফ রেখে খেলতে চাইছে। না সেফ ঠিক আছে, কিন্তু হাইতি তো ভাই তোর স্পেস দিছিল, এখন এই স্পেসটা আসলে যদি স্পেসের সুযোগটা নিতে পারতো তাহলে ব্রাজিল তো ব্রাজিলই, তাই না? ওইটা যদি আরো 2টা গোল হইতো অ্যাটলিস্ট, তাইলে আর কি। কারণ এখানে একটা হিসাব আছে, লাস্ট খেলা কিন্তু স্কটল্যান্ডের সাথে, তুই
লাস্ট ম্যাচ কিন্তু মরক্কো স্কটল্যান্ডের সাথে, আর স্কটল্যান্ডের সাথে আসলে কি হয় এটা তুই আসলে বলতে পারবি না। তুই স্কটল্যান্ডের সাথে দেখলাম ক্রোয়েশিয়া জিতছে, মানে ক্রোয়েশিয়ার সাথে স্কটল্যান্ড জিতছে, পর্তুগালের সাথে ড্র করছে, আরো মানে বড় বড় টিমের সাথে স্কটল্যান্ডের ভালো রেকর্ড আছে। ব্রাজিল তো যদি তুই আর স্কটল্যান্ডের সাথে স্কটল্যান্ডের সাথে, জিতেও, ব্রাজিল যদি স্কটল্যান্ডের সাথে জিতো, বড় ব্যবধানে মনে হয় না জিততে পারবে। হ্যাঁ এটাই তো হাইস্ট হলে ওয়ান মানে 1 গোলের ব্যবধানে জিততে পারে, 1 গোল বা 2 গোল। স্কটল্যান্ডের সাথে 1-0 জিতছে। হুম। হ্যাঁ এখন আবার এটা আবার মরক্কো, স্কটল্যান্ড কিন্তু হাইতির সাথে মাত্র 1 গোলে জিতছে, কিন্তু জিতাটা বড় কথা না, স্কটল্যান্ড কিন্তু আটকায় রাখতেছে অপোনেন্টের। হ্যাঁ এখন ব্রাজিল যদি ওইভাবে আটকায় রাখে, তারপর ব্রাজিল কিন্তু তোর একটা হাইপ নিয়ে যাইতেছে বিশ্বকাপে, তো হাইপটা আসলে সমস্যা, ঠিক আছে? মানে অনেক সময় হাইপের কারণে প্লেয়াররা খারাপ খেলে। তো ব্রাজিলে যদি এমন হয়ে যায়, তখন যদি ড্র করে ফেলে, তখন কিন্তু ভাই রাউন্ড অফ 32তেই প্রথমই হচ্ছে নেদারল্যান্ড, তো বুঝেছি তো। তারপরে আস্তে আস্তে ধাপগুলো আরো মানে কঠিন হবে, বুঝো তো। এটা আসলে চান্সটা মিস করছে আমার মনে হয়। হ্যাঁ, বিশ্বকাপ আচ্ছা সেলিম ভাই শেষ করুক, তারপরে আচ্ছা একজন একজন করে বলেন। বলো, তাসিন বলো, তারপর মানে বলো। সিরিয়ালে আচ্ছা তাসিন বলো। আমি সিরিয়ালে আছি, আচ্ছা ঠিক আছে। আমার কাছে খুব বেশি এক্সেপশনাল আচ্ছা গেম মনে হয় নাই, অ্যাজ মানে ইউজুয়াল আচ্ছা ওয়েট, ব্রাজিল। সিরিয়াল বলতে বুঝাইতেছি যে আমার স্ক্রিনে হচ্ছে একজনের পরে আরেকজন আছে, তো ওই সিরিয়ালে আর কি, তো মানে আচ্ছা এটা হইলে মানে আমার বুঝতে এখানে সুবিধা হবে আমার। সিরিয়ালে আসলে সেলিম ভাইয়ের পরে দেখা যাচ্ছে হচ্ছে জয় ভাইকে, আমার সাইড থেকে আর কি। আচ্ছা, ঠিক আছে আমি বলি, সমস্যা নেই, এরপরে বাকি বলি। আমার কাছে ব্রাজিলের খেলা হাইতির সাথে আসলে ওইভাবে জাজ করার মতো কিছু নাই, তবে এই গেমটা আসলে ব্রাজিলের জন্য ভালো হয়েছে, কারণ ওরা লাস্ট ম্যাচে আসলে অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট করতে পারে নাই। তো নেক্সট ম্যাচের জন্য ওদের জন্য ভালো হবে, ওরা একটা বুস্ট আপ পাইলো, এবং কনফিডেন্সের যে গ্যাপটা হয়ে গেছিল লাস্ট ম্যাচে মরক্কোর সাথে, ওইটার জন্য মানে ব্রাজিলের সাইড থেকে এটা অনেক বেনিফিট হবে। কিন্তু আমার কাছে যেটা নেগেটিভ সাইড মনে হয়েছে, ব্রাজিল কিন্তু লাস্ট ম্যাচে বেশ অফসাইডের কাউন্ট অনেক বেশি, অফসাইড করছে অনেক বেশি। আর সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে ব্রাজিলের হচ্ছে গিয়ে একটু আনকমন কোশ্চেনের জন্য প্রিপেয়ার্ড কিনা এটা একটু ভেবে দেখা দরকার আছে। লাইক অ্যাজ ইউজুয়াল ওরা যেভাবে খেলে সেই হিসাবে তো ঠিক আছে, গোল হয়তো আরো 2-1টা বেশি হইতে পারতো, কিন্তু বিগ টিমের সাথে বা যখন ভালো কোনো টিমের সাথে খেলবে তখন তো সবকিছু প্ল্যান ওয়াইজ হবে না। তো ওই টাইপের গেম গুলাতে ব্রাজিল কি করবে এটা নিয়ে আমার একটু ডাউট। তো অ্যাজ ইট ইজ আমার কাছে এই লাস্ট ম্যাচ থেকে এটাই মনে হয়েছে, দেখা যাক নেক্সট ম্যাচ গুলোতে কি করে। জয় ভাই। ওকে, আমি কিছু বলি নাকি? হ্যাঁ জয় ভাই, হ্যাঁ ইয়েস প্লিজ ভাই আপনি বলেন। বলেন। আজকে তো ব্রাজিলের তোমারই দিন। প্রথম খেলা নিয়ে আমার যেটা প্রবলেম, মানে আমার যেটা অসন্তুষ্টি ছিল যে স্ট্রাইকার পজিশন নিয়ে, ওইটা আজকে দেখলাম যে কুনিয়াকে স্টার্ট করেছে। ওইটা আমার ভালো লাগছে যে না, মানে আমার মনে হয়তো বেটার অপশন ইগোরের জায়গায়। আর প্রথম ম্যাচে তো মনে হয় কত ছিল, 4-2-3 খেলছে। আর আজকে খেলা দেখে মনে হয়েছে কত, 4-4-2 শুরু করছিল, এরকমই মনে হইলো। ছিল তারপরে 4-4-2 হ্যাঁ, তো ওইটাও মনে হয় যে মানে এবার বেটার খেলছে, যদিও মরক্কো বেটার টিম ছিল। হাইপি যেহেতু একটু দুর্বল, এটা অবশ্য বোঝা যাবে না, বাট স্টিল মানে মিডফিল্ড থেকে ইয়াটা ভালো ছিল, মিডফিল্ড থেকে সাপোর্টটা ভালো ছিল উপর দিকে। যেমন যদি বলা লাগে আলাদা করে, পাকে তার ইয়াটা দেখার মতো ছিল আর কি, যে ইমপ্রুভমেন্টটা আজকে এটা এটার মরক্কোর সাথে খুবই বল ইউজ করতেছিল। জয় ভাই আপনার কথা শোনা যাচ্ছে না ভালো করে। জয় ভাই মেবি নেট কানেকশনের জয় ভাই ভাই। আপনার কথা শোনা যাচ্ছে না ভালো করে, আপনার কথা শোনা যাচ্ছে না ভালো করে। যেহেতু নেটের প্রবলেম মনে হয়। এখন এখন ঠিক আছে? হ্যাঁ, না এখন এখনো ঠিক ঝামেলা আছে। কিছুটা ঠিক হয়েছে, বাট হ্যাঁ এখন মনে হচ্ছে ঠিক আছে, কথা বলেন। ওকে, তো মিডফিল্ড কিছুটা বেটার লাগছে আমার কাছে। আর ফিনিশিং তো ভালোই ছিল। রাফিনা যদিও মানে অফসাইডে গোল দিছে একটা, আর 2টা চান্স মনে হয়েছে যে অফসাইড হইলেও ওইগুলো গোল দেওয়া উচিত ছিল আর কি। তো না ওভারঅল ভাই আপনি কি জানেন লাস্ট ম্যাচে ব্রাজিল 8টা অফসাইড করছে?
হ্যাঁ মানে অফ মানে আমি রাফিনার কথা বলতেছি যে অফসাইড তো বেশি হয়েছে, এটা একটা জিনিস যে অফসাইড ট্র্যাপে পড়ে যাচ্ছে প্লেয়াররা, ফরওয়ার্ডরা। কিন্তু মানে রাফিনার কথা আলাদা করে বলতেছি কারণ ও যে দুইটা কি তিনটা চান্স একদম অফসাইডে, মানে ক্লিয়ার চান্স আর কি ছিল। আমার আবার কাছে মনে ওইদিকে হয় লাস্টে লাস্ট এনরিকের একটা ম্যাচটা গোল। ভাই আসলে ব্রাজিলের স্ট্রেংথের পরীক্ষা নেওয়ার মতো কিছু হয় নাই আমার মনে হয়। অ্যাজ ইউজুয়াল জেতার মতো ম্যাচ ছিল, ভালো খেলছে, ঠিক আছে। বাট আমার কাছে যেটা ভালো ভালো লাগে না সেটা হচ্ছে ব্রাজিল কিন্তু যেভাবে খেলে, মানে খেলে অভ্যস্ত, সেম প্যাটার্নেই খেলতেছে, নো চেঞ্জ। আমি কোনো চেঞ্জ পাই নাই, যে না পয়েন্ট টু আসলে পয়েন্ট মেইন বাই প্লেস পরীক্ষাটা যে একটা। হবে ভালো ভালো টিমের সাথে। ধর হ্যাঁ, এটা সাইড এটা হতে পারে, এটা হতে পারে। খুবই হচ্ছে মানে কি বলে এভারেজ একটা টিম। যতই আমরা মানে হয়তোবা বলতে পারি যে ওয়ার্ল্ড কাপের টিম কেউ হয়তোবা ফালাই দেওয়ার মতো না, হ্যাঁ ফালাই দেওয়ার মতো অবশ্যই না, কিন্তু শক্তিমত্তার তো একটা ব্যাপার আছে হ্যাঁ, স্ট্রেংথের ডিফারেন্স অনেক খেলায়। বেশি। তো ওই হিসেবে যেমন ওদের আজকে ডিফেন্স খুব খুব অফেন ব্রেক করতেছিল, ফ্রিকোয়েন্টলি ব্রেক করতেছিল। মানে একটা এক একটা একটু থ্রু বল দিলেই যে কোনো একটা স্পিডি প্লেয়ার লাইক ভিনিসিয়াসের মতো স্পিডি প্লেয়ার বের হয়ে যাইতেছিল। আবার মানে মাঝখান দিয়ে বল দিলেই দেখা যাচ্ছে যে ডিফেন্স ভেঙে যাচ্ছে, যে চারজনের ওরা পাঁচজন ইয়ে নিয়ে খেলছে আজকে, ডিফেন্সে রেখে খেলছে। তো খেললেই তো আর হয় না, কোয়ালিটি ম্যাটার করে। তো আজকে ওদের ডিফেন্সিভ কোয়ালিটি তো অত একটা ভালো ছিল না, যে কারণে ব্রাজিল অনেকগুলো চান্স পাইছে। কিন্তু এমন না যে ভালো ডিফেন্সিভ মানে ডিফেন্স লাইন বেটার কোন টিমের সাথে এটা ভালো করতে পারবে, এটা বলা যাচ্ছে না যতক্ষণ না পারফরমেন্স দেখা যাচ্ছে আর কি। আচ্ছা। হুম, আহ ওকে। বাট সেলিম যেটা বললো যে মানে গোলের ব্যাপারটা, ওটা আমারও মনে হয়েছে যে কেন পুশ করে নাই আর কি। মানে ওরা মনে হচ্ছে যে ন্যাচারালি খেলে গোল আসলে আসলো, কিন্তু পুশ করবে না এরকম আর কি। না, আই এরকমই। থিঙ্ক প্লেয়ারদের আসলে এত বেশি প্রেসার নেয় নাই আর কি, আমার যেটা মনে হয়। হ্যাঁ কারণ ওই যে লাস্টের দিকে তো তুলেও নিল ইয়াকে, তুলেও নিল আসলে, আহ, ফিটনেসের একটা ব্যাপার আছে, কোনকে শুধু শুধু তুলে নিছে, কোনকে তুলে নিছে, পরে এনরিক আর ওইদিকে রায়ানকে সুযোগ দেওয়া হয়েছে। তো ওদেরকে লাস্টের দিকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, এটা একটা ভালো দিক যে প্লেয়ারদেরকে ওদের মতো করে খেলতে দিতে, এটা একটা কনফিডেন্স মানে বাড়ায়। এখন প্লেয়ারদেরকে যদি চাপ দেওয়া হয় যে না তোমাকে নামাইতেছি, তোমার উপরে পারফরমেন্সের চাপ আছে, ওইটা একটু প্রবলেম। কারণ খেলা দেখে মনে হয় না যে ওদের উপর পারফরমেন্সের চাপ আছে আর কি। ওরা মনে করছে আমরা ন্যাচারালি খেলে গোল আসলে আসবে, না আসলে প্রবলেম নাই, এরকম সেকেন্ড মনে হয়। হাফে ব্রাজিলের খেলা দেখে এটাই মনে হয়েছে যে ওয়ার্ম আপের মতো খেলছে আর কি। ওরা হচ্ছে সব পজিশনে নিজেদেরকে একটু টেস্ট করছে। আন্তর্জাতীয় হইতেছে, মনে হয়েছে যে প্রেশার না দিয়ে দেখতে যাচ্ছে যে হচ্ছে কিরকম খেলে, না সেফ এখন ঘটনা হয়েছে পজিশনে কি, খেলে আর কি। কারণ জি, রাফিনার কিন্তু অলরেডি মানে একটা ওর ইনজুরি, যে নিউজটা এটা এখনো কনফার্ম করা যাচ্ছে না যে ওর ইনজুরিটা কতটুকু গুরুতর। এখন যদি নেক্সট ম্যাচ রাফিনার কি খেলতে পারবে এরকম কোনো কনফার্মেশন পাওয়া গেছে? না, এখন পর্যন্ত এরকম কোন কনফার্মেশন পাওয়া যায় নাই। তো যেহেতু অলরেডি রাফিনারে হারানোর পথে আছে বা কিছু ওর মেডিকেল কনফার্মেশন পাইলে বোঝা যাবে। তো এই জন্য আমার মনে হয় সেকেন্ড হাফে আর ওরকম নিজেদেরকে পুশ করে খেলা নেই আর কি। এখন রাফিনা তো হয়তোবা উঠতে পারতেছে না, বাট রাফিনা কিন্তু আসলে ব্রাজিলের জন্য রাইট উইং পজিশনে জন্য ও খুব ম্যান্ডেটরি। ও যেমনই খেলুক, কিন্তু দেখা গেছে যে নকআউট স্টেজে গেলে রাফিনার মতো নাম দরকার আছে ব্রাজিলের। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি যে এখন ব্রাজিল যেহেতু ফার্স্ট ম্যাচটা ড্র করছে, ওদের আসলে সবার ইম্পর্টেন্ট যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এই ম্যাচটা জিততে হবে। এখন সেই জন্য আমার মনে হয়েছে যে ওই যে প্লেয়ারদের ফ্লেক্সিবিলিটি দেওয়ার যে ব্যাপারটা, যে পুশ না করে যত দূর হচ্ছে ওদের ফ্রি রাইখে ওদের মধ্যে বেস্ট আউটপুটটা বের করতে পারে, এটা ট্রাই করছে। ন্যাচারাল মানে পারফরমেন্সটা নিয়ে আসতে চাচ্ছে আমার মনে হচ্ছে আর কি, মানে কার্লো। বাট হচ্ছে সেলিমা আসলে যেটা বলছে যে ইয়ের ক্ষেত্রে দানিলো যে যে একটা যদি সেফ দিছে দেখছিস? দানিলোর সেফটা দেখছিলি? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা তো ওই যে মানে প্রায় বাইসাইকেল কিক দিয়ে হ্যাঁ, সাইকেল অন ফেক দিয়ে এয়ারে বললো। পুরো অ্যাক্রোবেটিক একটা কিক দেওয়া লাগছে ওই সেভ। ওটা কিন্তু মানে সেভই ছিল, এটা যদি ইয়া না হয়তো গোলে যেত। দানিলোর নিয়ে কিন্তু মনে কর যে ফ্যান বেজের মধ্যে অনেক
ইয়া ছিল, অভিযোগ ছিল যে রাইট ব্যাক পজিশনে দানিলোরে কেন রাখছে। ওর বয়স হয়েছে, গতি কমে গেছে, বাট স্টিল ডিফেন্সিভলি মোটামুটি সলিড ছিল আজকে। হ্যাঁ, তবে এখানে ব্যাপার আছে, ঘুরে ফিরে কথা চলে আসে যে হাইতি একটা খর্বশক্তির দল। এখন কোয়ালিটি ফুল ফরওয়ার্ডের সামনে পড়লে কোয়ালিটি ফুল কিরকম পারফরমেন্স হয়, হ্যাঁ সেটা সেটা আসলে দেখার বিষয়। বাট আমি একটু ডাউট, আমার মানে একটু না, আমার ভালোই ডাউট আছে আসলে ব্রাজিলের মিডফিল্ড আর ওই যে দুইটা ব্যাক, যেটা আর কি, যে রাইট ব্যাক আর ফুল ব্যাক আর মিডফিল্ড, এই দুইটা জায়গায় আমার ভালোই ডাউট আছে যে লাইক ফ্রান্সের সামনে যদি পড়ে দুই পাশে কারা থাকবে। ফ্রান্সের ব্যাপারটা ডেমবেলে, এর মধ্যে টিমের সাথে তারপরে এক পাশে ডেমবেলে, এক পাশে এমবাপ্পে, নিচে ওলিসে। হ্যাঁ আর কি ফুটবলার না, ফ্রান্সের টিমের সব হইতেছে রেসার, হ্যাঁ, এগুলো সব রেসিং কার। রেসিং কার। এমবাপ্পে ইভেন তোর হচ্ছে সাবস্টিটিউটে যদি মানে বেঞ্চ একাদশ থেকেও যদি নামায় সেগুলোও রেসিং কার। না দেখেন, বারকোলার যে হচ্ছে স্পিড, আপনি হচ্ছে ধরেন ও হচ্ছে ফিনিশিং এ গড়বড় করে, ইটস ওকে, বাট ও যে স্পিড, ও স্পিড দিয়ে যদি বলটা নিয়ে এসে অন্তত যদি এমবাপ্পের কাছে পাস করতে পারে, ও হচ্ছে বল বিটে ঢুকাই দিবে। বা হচ্ছে ওলিসের কাছে যদি পাঠিয়ে দিতে পারে, ওলিসে বল ঢুকাই দিবে, সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। এখন ওদের যে ফ্রন্ট লাইন, এই জায়গার সমস্যাটা হচ্ছে যে গতি দিয়ে আপনি হচ্ছে ওদের আসলে আটকাতে পারবেন না, কারণ ওরা গতি ভাঙে চড়া বিটে ঢুকে যাবে। ওদের হচ্ছে অন্য ট্যাকটিক্স ইউজ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে কোচেদের ব্যাপার। বাট কেউ যদি চিন্তা করে যে না ওরা হচ্ছে গতিতে ধরবো, আর সবাই কাইল ওয়াকার না যে হচ্ছে এমবাপ্পে হচ্ছে আটকে দিবে। কাইল ওয়াকার হচ্ছে ডিফারেন্ট জিনিস। সব ম্যাচে তার কাইল ওয়াকার থাকবে না, বা সব দলে তার কাইল ওয়াকার থাকবে। ওরকম লেজেন্ডারি বা স্টার প্লেয়ার এগুলো তো প্রতি টিমে থাকবে না। ক্লাব ফুটবল ডিফারেন্ট জিনিস, একটা ক্লাবের সব ভালো প্লেয়ার, সব পজিশনে স্টার প্লেয়ার থাকতে পারে, কিন্তু ন্যাশনাল টিম তো মানে অনেক ধরনের অন্য বিভিন্ন জায়গার লিগ থেকে প্লেয়ার গুলা আসে, প্লাস ওখান থেকে পারফরমেন্স বের করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে না ওদের ন্যাচারাল পারফরমেন্সটা এখানে যদি নিয়ে আসা যায়, এটাই বড় চ্যালেঞ্জ। ওই জায়গায় আবার ওভার পারফর্ম করা, তো ওই মানে আমার মতে কি বলে, মানে কেউ যদি এরকম চিন্তা করে যে না স্টার প্লেয়ার নাই, এরকম সমস্যা, স্টার প্লেয়ার আসলে বিষয় না। স্টার প্লেয়ার আসলে আমার মনে হয় যে দুই তিনটা মানে একটা টিমের দুই তিনটা পজিশন ছাড়া বাকি জায়গায় স্টার প্লেয়ার না থাকাটা খুবই স্বাভাবিক। ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা আলাদা হিসাব, বাট বাকিগুলা মানে ব্রাজিল সহ আমি বলবো বাকিগুলাতে আসলে এরকমই, হয়তো তিন চারটা পজিশনে ভালো প্লেয়ার বা হচ্ছে মানে ভরসা করা যায় এরকম, কিন্তু বাকিরা কিন্তু কনসিস্টেন্ট হওয়াটা একটু টাফ, প্রতি ম্যাচে পারফর্ম করা টাফ। এভারেজ লেভেলের সব প্লেয়ারদের মধ্যেও যদি বন্ডিং থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলেও দেখা যায় যে ওরা অনেক বেশি ভালো খেলে। ন্যাশনাল টিমে অ্যাকচুয়ালি এটা তো আসলে ছোট টুর্নামেন্ট, পর্যায়ে এটা তো যদি দেখ হ্যাঁ ভাই বলেন, ক্লাব বলেন। যদি দেখ তো এই ডর্টমুন্ডে দেখ, হ্যাঁ ওরা তো এমন না যে ওরা সবসময় স্টার প্লেয়ার নিয়ে খেলে, আয়াক্স এমন না যে ওরা সবসময় স্টার প্লেয়ার নিয়ে খেলে, বাট তারা কিন্তু যখনই গতবারে আর্জেন্টিনা টিম বলা যায়। হ্যাঁ গতবার আর্জেন্টিনা টিমও কিন্তু হচ্ছে খুব নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি ছিল, সবাই ওর মধ্যেই যে ছিল যে না আমাদের জিততে হবে, মেসির জন্য হইলেও জিততে হবে। এখন এটা বলে তো হচ্ছে আপনি রোনালদোর কি বলে কনভারসেশনটা নিয়েছে বলেন। এখন এই যে দলের প্লেয়াররা হচ্ছে নিজেদের মধ্যে এরকম মারামারি হানাহানি হচ্ছে করতেছে, এই দল হচ্ছে মানে এই দলে হচ্ছে জোয়াও নেভেস থাক আর হচ্ছে এই ভিতিনহা থাক আর হচ্ছে রোনালদোর প্রাইম ভার্সন থাক, পসিবল না, এটা সম্ভব না। এটা কিন্তু লিখিত। আপনি ইভেন আমার যতদূর মনে হইতেছে বাই এনি চান্স যদি হচ্ছে পর্তুগাল হচ্ছে গ্রুপ পর্ব থেকে বাদ করে, আমি মোটো একদম মোটো ফুটবল মাঠে কথাটাই বলছিলাম যে পর্তুগালের এই ইন্টারনাল যে দ্বন্দ্বগুলো আছে, এই দ্বন্দ্বের কারণে কিন্তু পর্তুগাল আগাইতে পারবে না।
এটা আসলে এখন তো প্রথম ম্যাচ শেষে মনে হয়েছে যে ওইটা ইন্টারনাল ছিল, এখন মনে হইতেছে পুরা বিশ্ব জানে, পুরা বিশ্ব মানে এখন মনে হইতেছে যে বাইরে থেকে বাইরে তারা কিলাকিলি মানে করে। খুব বেশি ভিজিবল আর কি জিনিসটা। বেশি হ্যাঁ, বেশি মানে এখন তো মনে খেলার হইতেছে যে পাসের মধ্যেই পর্তুগালের ভিজিবল পক্ষে যে আমি একে পাস দিব না, আমি এখানে অ্যাভয়েড করব, এরকম আর কি। এখন তো মনে হইতেছে কোনোভাবেই পর্তুগালের পক্ষে সম্ভব না কোনো কিছু। আচ্ছা, আমরা না, পর্তুগালের ইয়াতে একটু পরে আসবো, ব্রাজিলেরটা শেষ করে নেই। আহ, আর কিছু বলার আছে কারো? আচ্ছা, এনরিকে হচ্ছে রাইট সাইডে যদি হচ্ছে না আসে, let's say হচ্ছে রাফিনা যদি ইনজুর্ড হয়, তাহলে তো বাই ডিফল্ট চয়েস আসলে হয়ে গেল হচ্ছে এনরিক রাইট সাইডে। কারণ আপনাদের এনরিক নিয়ে হচ্ছে আপনাদের আনচেলত্তি মতামত। বোধহয় রায়ানরে খেলাইতে প্রেফার করতেছে। না, আচ্ছা, এনরিক হ্যাঁ, আমার মতে রায়ানও ভাই সুপার রায়ানও সাব আছে, হিসেবে ঠিক আছে, কিন্তু আসলে স্টার্টিং এনরিক কেমন করবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। আর রাফিনহারে ভাই ব্রাজিল টিমে খুবই দরকার, খুবই মানে আসলে মানে রাফিনার বিকল্প নাই বিকল্প নেই। রাইট সাইডের রাফিনারে জন্য। বার্সেলোনার জার্সি পরে যদি নামানো যায় আর কি। হ্যাঁ, না ওইখানে আসলে ভাই বার্সার যে মিডফিল্ড ওটা তো মনে কর তারা একে অপরের সাথে যেভাবে সিনক্রোনাইজড আসলে ওই তখন এইগুলা শেষে যখন পাসটা আসে তখন তো আসলে ওইভাবে ইয়া হবে, বুঝছ না। এখন ঠিক আছে, আরেকটা তারপরে সমস্যা হলো মনে কি করছে রাফিনা ব্রাজিলের ক্যাসেমিরো এই লেভেলের পারফরম্যান্স ক্যাসেমিরো যদি ওই ইয়াগুলা ওই দিতে পারে। আগের মতো ইয়াটা করতে পারতো তাইলে আসলে ভাই ওই ফরওয়ার্ডরা ওইভাবে ইয়া করতে পারে। এখন ক্যাসেমিরো ব্রাজিলের কিন্তু মিডফিল্ডটা আসলে মানে মানে ওর যে রোলটা ছিল ওটা আসলে মানে উপরের সাথে সংযোগের রোলটা না, যতটুকু আমি বুঝি। ওর আসলে ডিফেন্সিভ ইয়েটাই ছিল, বাট কথা হচ্ছে আহ, আমার মতে রাফিনা থেকে বেস্ট পারফরমেন্সটা আসবে নেইমারের মতো কোনো কি বলে নাম্বার 10 যদি থাকে আর কি, মানে হ্যাঁ, এরকম রোল আরেকটা হচ্ছে দরকার। ভিনিসিয়াসের তো এই যে ইন্ডিভিজুয়াল যে ভিনিসিয়াস যে ইন্ডিভিজুয়ালি যে জিনিসটা করে ওইটার কারণে একটু ব্রাজিল একটু আগায় আছে আপাতত। আদারওয়াইজ আসলে মিডফিল্ড থেকে আমার মনে হয় না ব্রাজিল খুব বেশি একটা বেনিফিট নিতে পারতেছে। মিডফিল্ডে আসলে আপাতত আমার কাছে যেটা মনে হচ্ছে একজনেই একটু ভালো খেলছে, ব্রুনো গিমারেস। ও যদি ওর ফার্স্ট ম্যাচ তাসিন বা কি সেকেন্ড অফলাইনে? ম্যাচে যত মোটামুটি একটু ভালোই খেলছে। তাসিন তুমি কি কে? অফলাইনে নাকি? আচ্ছা, না আমি আছি আহ, আছি আমার কাছে আছি মনে তোমরা হচ্ছে কন্টিনিউ খুব করো, আমি বেশি 5 না, মিনিটের ভিতরে মানে ব্যাক করতেছি। ও সিএম আছি হিসেবে জাস্ট ভালো, একটু অ্যাটাকিং মিডফিল্ডার ফোনে হিসেবে একটা কাজ ভালো। করতেছি। হ্যাঁ, ও সিএম হিসেবে ঠিক আছে, কিন্তু ওই যে একটা রোল যে নিবে যে না, উপরে হ্যাঁ, ফরওয়ার্ডের সাথে তাহলে একটা কানেক্টিভিটির, ওইটাতে মনে হয় অত না, একটা ও অতটা ও সিএম হিসেবে ঠিক আছে। কারণ ও কিন্তু খেলা বিল্ড আপ, আমি দেখি নাই ও খেলা বিল্ড আপ করতেছে হ্যাঁ, বা বিল্ড হচ্ছে আপ হোল্ড করতেছে, এরকম রোলে আমি কার ওকে কথা দেখি বলতেছেন? নাই। বাট কার কথা বলতেছেন? কাসেমিরো? গুইমারেজ ও আচ্ছা, ওর ব্যাপারে আচ্ছা, ওরটা আসলে এই আমি ওর খুব বেশি ভালো হ্যাঁ, খেয়াল করিনি কখনো, মানে ওর আমি অত ভালো করে চিনি না। বাট কাসেমিরোর কথা যদি বলেন, ও তবে সারা মানে জীবন খেয়াল খেলে আসছে করার ভাই মতো হচ্ছে কিন্তু ডিফেন্সিভ চোখে রোলে। পড়তো, এটা একটা বিষয়, তাই না? হ্যাঁ, যদি খেয়াল করার মতো হইতো অবশ্যই চোখে পড়তো, তো ওইটা একটা ব্যাপার যে ব্রাজিলের ব্রাজিলের লেকিংস আরেকটা হচ্ছে এই সমস্যা আমার জায়গাটাতে যে তোর বলি 14তে ছিল অস্কার ছিল, 18তে হচ্ছে কোতিনো ছিল। প্রতিদিন ছিল। অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনটাতে ব্রাজিলের সবসময় অনেক বড় ডিপেন্ডেন্সি থাকে। তো কিন্তু এইবার হচ্ছে যে দেখা গেছে যে ওই পাকুয়েতা খেলতেছে, হ্যাঁ, ওই পজিশনটাতে। তো পাকুয়েতা আই তো ডোন্ট আসলে লাইক হিম এট অল। ওই লেভেলের আপনি পারফরমেন্স ওর আদৌ কোনো ফ্যান আছে নাকি আমার সন্দেহ আছে। পাকুয়েতার আসলে এখন এখন ও না, না, মরক্কোর ম্যাচে দেখেন যা আমি খেলছে পুরো যে নামাইছে আনচেলত্তি, এটাই ওর জন্য অনেক মানে বড় পাওয়া। প্রথমত হচ্ছে ভাই, ভাই লেটসে ব্রাজিলের জন্য কিছু প্লেয়ার আছে, আরেকটা হ্যাঁ, যাদের হচ্ছে আমি কোনোদিন কনসিডার করবো ব্রাজিলের না। মানে সে যদি হচ্ছে পেলে লেভেলের প্লেয়ারও হয়, ম্যারাডোনা, পেলে বা মেসি কথা বাদ দেন, মেসি লেটসে মেসি, বা ধরেন হচ্ছে ওদের দলেরই প্লেয়ার, ধরেন ব্রাজিলেরই নেইমার, নেইমার লেভেলের যদি কোনো প্লেয়ার হয়, যে কিছু প্লেয়ার আছে যেমন হচ্ছে পাকুয়েতা, ওরা হচ্ছে কেয়াস মেকার একদম লিটারালি। মানে আপনার হইতেছে ওরা আমার কেন জানি মনে হয় ওরা হচ্ছে নিজেদের গ্লোরিফাই করার জন্য, মানে দলের হচ্ছে বিসর্জন দিতে ওদের হচ্ছে তেমন কোনো কিছু বাদবে না, এই টাইপের প্লেয়ার মনে হয়। মানে আমার পার্সোনালি এরকম মনে হয়। তো এখন ওই টাইপের প্লেয়ার যদি হয়, তাহলে হচ্ছে আই ডোন্ট কেয়ার, মানে হচ্ছে আপনি নেইমার লেভেলের প্লেয়ার হলেও আই ডোন্ট কেয়ার। ভাই ব্রাজিলের আরেকটা সমস্যা আমি যেটা বুঝি সেটা হচ্ছে তো ব্রাজিল হয়তো গোল দিতেছে ঠিক আছে, কিন্তু ব্রাজিল কিন্তু এই হয়তো হাইতির সাথে কোনো গোল খায় নাই, বাকি তুই বিগত তুই 8 ম্যাচ 10 ম্যাচ যত ম্যাচই ধরস তুই দেখবি প্রত্যেকটা ম্যাচেই মানে গোল খাইতেছে, বেশিরভাগ ম্যাচে তোর 80-90% ম্যাচে তো গোল খাইতেছে। তো এটা কিন্তু ভাই একটা ইয়ার বিষয়, এখন বড় দলের সাথে কোনো গোল খাইলে পরে যদি ব্রাজিল আবার গোল
গোলটা যদি ইয়া না করতে পারে তখন তো ঝামেলা। এই যে আজকে কিন্তু হাইতি ম্যাচে পানামারে গোল হওয়ার ভালো তুই পানামারে 6টা দুইটা ভালো দিছস, সেভ দিতে। পানামারে তুই 6টা দিছস ভাই, ঠিক আছে, পানামারে 6টা না, তুই একটা দি, তুই খাবি কেন 2টা ভাই? পানামার সাথে 2টা গোল খাওয়া এটা কি তুই ইয়ে ভাবে নিবি তুই? ব্রাজিল তো গোল দিবে, ব্রাজিল তো গোল দেওয়ার মতো টিম, এটা তো সমস্যা নাই, কিন্তু এই যে 2টা গোল খাইছে এটা এখন দেখ সামনে কি হয়। ব্রাজিলের গোলকিপার পজিশনেও হচ্ছে গিয়ে দেখা গেছে যে এলিসন 1 বছর বা 2 বছর আগে ওর যে কনফিডেন্স ছিল, তো ও যে ফর্মে ছিল, সেটা কিন্তু এখন নাই। তবে ও আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে ফিরতেছে, অ্যাক্টিভ হচ্ছে। সমস্যা নাই, কথা বলো। আজকে দেখলাম মোটামুটি কয়েকটা ভালো সেভ দিচ্ছে তো। কিন্তু যেমন মরক্কোর সাথে ফার্স্ট গোলটাতে কিন্তু এলিসনের অনেক বড় হিরোর ছিল। আর এমনি তো লাস্ট কয়েক ম্যাচ ধরে যেখানে তোর গোলকিপার সাধারণত প্রত্যেকটা ম্যাচই খেলে, যে কোনো টিমেই দেখা গেছে যে গোলকিপার সাধারণত কিন্তু কেউ সাবস্টিটিউট করে না বা চেঞ্জ করে করে খেলায় না, ক্লাব পর্যায়ে হোক ন্যাশনাল পর্যায়ে হোক। গোলকিপারটা কিন্তু সবসময় ম্যাচের সাথে কানেক্টিভিটি থাকতে হয়, সবসময় থাকা লাগে। তো সেই ক্ষেত্রে এলিসন কিন্তু অনেক দিন হচ্ছে বাইরে ছিল, ন্যাশনাল ক্লাব পর্যায়ে বাইরে ছিল, ম্যাচের বাইরে ছিল, ন্যাশনাল টিমের বাইরে ছিল। আচ্ছা, এখন ব্রাজিলের গোলকিপারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে কে আছে? আমি আসলে এটা জানি না, মানে সবচেয়ে ভালো ফর্মে কে আছে? এখন টপ ফর্মে আসলে ওইরকম কেউ নাই যে ফর্মে আছে বা এরকম প্রতিদিন। আর যে যেই ফর্মে থাকুক, এলিসন যেহেতু স্টার্ট করছে, যদি ইনজুরিতে না পড়ে তাহলে ভাই শেষ পর্যন্ত এলিসনই স্টার্ট করবে, এলিসনই এটা যত থাকবে। টুর্নামেন্ট যত দূর আগায়। হ্যাঁ, এডারসন আসলে ওইরকম না, কেন না? এলিসনই আমার কাছে মনে হচ্ছে কিছুটা ফিরতেছে, আজকে পারফরমেন্স ভালো ছিল, গতকালকে লাস্টের দিকে পারফরমেন্স ভালো ছিল। তো আমার মনে হয় যে ও ফিরতেছে। গোলকিপারের ফর্মটা কিন্তু খুবই প্রয়োজন, কারণ নকআউট পর্বের ম্যাচগুলোতে গোলকিপারদের কতটা মানে কি বলে কন্ট্রিবিউশন থাকে এটা সেলিম ভালো বলতে পারবে গতবারে 2022-এর আর্জেন্টিনার ক্যাম্পেইন থেকে। মানে এইটা আসলে গোলকিপার যে গোল সেভ দিবে, গোলকিপার পারফরমেন্সটা এটা থেকে ইম্পর্টেন্ট হলো কি, তোর যখন টিমে প্রত্যেকটা প্লেয়ার জানে যে আমার কাছে এমির মতো একজন গোলকিপার আছে পেনাল্টির জন্য, তখন অন্য সবাই ওই কনফিডেন্স নিয়ে তো শুট দেয় এন্ড গোলটা আসলে মানে মানে কনফিডেন্স, পেনাল্টিতে কনফিডেন্সটাই সব। তো এই জিনিসটা ব্রাজিল, মাইন্ডসেটটাকে অনেক মানে স্ট্রং করে দেয়, মেন্টালিটি স্ট্রং করে দেয়, হ্যাঁ যে একটা শট নেওয়ার আগে হয়তো এটা চিন্তা করে না যে আমি যদি মিস করি তাহলে কি হবে। তো হ্যাঁ, তাদের এই চিন্তা আছে যে আমার মিস একটা হইলো, এমি আছে যে 2-1 ফিরাই দিবে। প্লেয়ারকে কিন্তু কনফিডেন্স মানে বুস্ট করে দিতে পারে, যেটা আসলে অনেক বড় একটা ব্যাপার এসব বড় টুর্নামেন্ট। ওকে, শামীম ভাই, আপনার ব্রাজিল আর হাইতির খেলা নিয়ে কি মতামত? ওর আগে জিজ্ঞেস করতে মরক্কো আর স্কটল্যান্ড নিয়ে কি খবর এটা জিজ্ঞেস কর। আর ভাই বেড়া সত্যি যেহেতু কথা বলছে যে বলতে মরক্কোর সাপোর্ট করে, তুই মরক্কোর কোশ্চেনটা আগে কর তুই বেড়ারে। আচ্ছা ইয়া জয়, জার্মানি নিয়ে কি ভাবছ? শেষ করেন। মানে খেলা আমি আচ্ছা, পুরা ম্যাচ শেষ করি এই টপিকটা শেষ করি। ইয়া, হ্যাঁ আমি শামিম ইচ্ছা করে আটকাইছি, ঠিক আছে, শামিমের সাথে ইয়ে আছে। শামীম ভাই, এনি থটস? সত্যি কথা বলতে এখন পর্যন্ত একটা ম্যাচ আমি দেখি নাই, shame on me, কারণ এমন এমন টাইমে খেলাগুলা ফালাইছে আমার দেখা পসিবল হয়ে উঠতেছে না আসলে, এটা হলো সত্যি কথা। আহ, ওই আসলে কথা এটা বুঝে shameful আমার হইলেও জন্য। অন্য টাইমে ফালানো উচিত ছিল। না, এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম যে আমি যদি এখন একটা কথা বলি 5 জন মিলা আমার পচাবে। শামিম লাস্ট ফুটবল খেলা কবে দেখছো সেটা কত একটু শুনি। 2022 ভাই সালে, লাস্ট না 22 সালে। লাস্ট লাস্ট আমি ফুটবল দেখে সবচেয়ে বেশি এনজয় করছিলাম আর্জেন্টিনা আর ফ্রান্সের ম্যাচটা। ইচ এন্ড এই তো। এভরি সেকেন্ড আমি ম্যাচটা দেখছি, ইচ এন্ড এভরি সেকেন্ড। আচ্ছা না আমার আমি মনে আমি আমি ওই ম্যাচটা লাইফে সবচেয়ে বেশি এনজয় করছি। আচ্ছা, শামীম ভাই চারটা শুনেন, দিছে ভালো। আপনি যদি ওই ম্যাচে কার সাপোর্টার ছিলেন সেটা বলেন। আচ্ছা, সত্যি কথা বলতে ফ্রান্সের সাপোর্ট ছিলাম। তাহলে না, আমি বলতেছি কে লেগে, আমি বলতেছিলাম আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হইতেন তাহলে আপনার উচিত ছিল তাসিনের সাথে ওদিন জয়েন করা। না কারণ না, তাসিন হইতেছে আর্জেন্টিনা এই যে সাপোর্ট
এই দুই হলুদ বাহিনীর মাঝখানে চিপাই বসে বসে খেলা দেখেছে। তো কিন্তু আপনারা তো আমি রিকমেন্ড করতে পারতেছি না, সরি। না, আর্জেন্টিনার সাপোর্ট আমি কোনো গেলেই করি নাই ভাই। তাসিন তোমার মাইক তোর অফ। মাইকটা অন করে নে। ও আচ্ছা, সরি সরি। হ্যাঁ, আমার চেহারা একটু দেখাতে চাইলাম যে একটা অসহায় মানুষকে দেখুক সবাই, কারণ 2022 সালে ফাইনাল ম্যাচটা আমি এই যে দুই হলুদ কালারের গেঞ্জি পরা আছে দুইজন, তাদের সাথে খেলা দেখেছিলাম আর কি। আর আমার সতীর্থ যারা ছিল, সেলিম ভাই, জিহাদ আর whatever যে ছিল সত্যজিৎ, এরা সবাই চলে গেছিল দাদার বাড়িতে খেলা দেখার জন্য। ওই আমি দিন একা ভাই আমার এক অসহায় হয়ে নানু দেখছিলাম মারা খেলা। গেছিল, ওইটা যদি না হইতো তাইলে আমি তোর না, আমি সাথেই ইউনিভার্সিটিতে থাকতাম। ছিলাম, ইউনিভার্সিটিতে ঠিক গেছিলাম আছে, খেলা দেখতে। তখন মনে কর একটা মনে জিহাদ কর গেছিল ফাটাফাটি হইতো ইউনিভার্সিটিতে, জিহাদ গেছিল বাসায়। ইউনিভার্সিটিতে, সেলিম ভাই গেছিল গ্রামে। আর এই দুইজন মানুষ আমারে ভাই চাচ্ছে তা অবস্থা। এমনিতেই ম্যাচটার কথা চিন্তা করেন, জাস্ট ওই ম্যাচটা কি হয়েছে। আপনি যদি একাও খেলা দেখেন, আপনার একা খেলা দেখতেও 120 মিনিট আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তার ভিতরে দুইজন ব্রাজিলের ফ্যান, আবার আচ্ছা তাসিন, কট্টরপন্থী। হ্যাঁ তাসিন বলেন। একটা সত্যি কথা একটা সত্যি কথা বলিস। উগ্রপন্থী, উগ্রপন্থী। আচ্ছা ভাই বাই দা ওয়ে, আচ্ছা, এখানে শেষ একজন করি খুবই ভদ্র হয়ে বসে আছে, রাহাত ভাই। আমি তাকে একটু পরিচয় করাই দিতে চাই একটু ডিফারেন্ট ভাবে। যদিও এখানে জয় ভাইকে দেখে মনে হচ্ছে সে খুবই অ্যাগ্রেসিভ এবং উগ্রপন্থী হতে পারে, বাট না, রাহাত ভাই বেশি উগ্রপন্থী ছিল সেই দিনের জন্য। আমি জানি না, এজ এ পার্সন হিসেবে সে ডিফারেন্ট হতে পারে, বাট ওই দিনে এটা উনি ভাই আমি জানি ভাই। ভাই, জয়ের আমি একটা আপনার থেকে জিনিস এইভাবে আচ্ছা এক্সপ্লেন করি নাই। জয়ের একটা জিনিস লজিক দিয়ে বুঝাইতে পারবি, কিন্তু রাত তুই ভাই রে ভাই, তুই এই কথা কইছিস না ভাই। আমি তোরে বলি, রাহাত তো কখনো উল্টাপাল্টা কথা বলে না, আমাদের ব্রাজিল ফ্যানরা এগুলা কম করে, ঠিক ফুটবলে আছে? লজিক ব্যাপারটা আসলে আমার মনে হয় যে সেলিম কখনোই হইতেছে সিরিয়াসলি নেয় নাই, ঠিক আছে? তার ভাই কাছে লজিক পড়ে আগে ভাই হইতেছে সেলিম কি, বলছেন না সেলিন বলছেন? সেলিম সেলিম আমি সেলিন শুনতেছিলাম, ওই যে মেয়েটা। whatever, ভাই রেকর্ড হইতেছে, উল্টাপাল্টা কেউ কিছু বলেন না। আচ্ছা, আচ্ছা তাসিন, যখন এমবাপ্পে yes. 90 মিনিটে দুইটা মেরে দিছিল, আরেকটা দিবে মনে হচ্ছে সত্যি করে বলতো বিশিটা কান্দে উঠছিল না মুখে ঢুকে গেছিল? রেকর্ড হইতেছে এগুলো, আপনি কি কইতেছেন না কইতেছেন? ইউটিউবে যাবে ভাই। ইউটিউবে যাবে আর এগুলো, গেলে রেকর্ড গেছে, হইতেছে। গেলে যার ইউটিউব চ্যানেল তার দোষ। আচ্ছা আচ্ছা ওয়েট, ভাই, আমার ফোনে চার্জ নাই, আমাকে মাই যেতে হবে। সিচুয়েশন দেন, আমি একটু এক্সপ্লেন করি। টাটা। নরমালি ফোনে চার্জ বসান, তাড়াতাড়ি ব্যাক করে আসেন। চার্জার একটু জয় পরশুদিন। প্রবলেম আছে, আমি দেখি ব্যাক করতে পারলে আসবো, বাট আপাতত ভাই। বেরোই। ল্যাপটপ দিয়ে ঢোকেন। ল্যাপটপ দিয়ে ঢোকেন। আমার ল্যাপটপ নাই, ডেস্কটপ। আচ্ছা আমি দেখি ডেস্কটপ ঢুকতে দিয়ে পারবো ঢোকেন। দেখি। আপনি চার্জার বসান। ওকে ওকে, 70 মিনিট পর্যন্ত তো মানে লাস্ট ফার্স্ট গোল কত মিনিটে দিল জিহাদ এমবাপ্পে? 66 না 67 মিনিটে মেবি। 78 মিনিটে দিছে, 78 মিনিট। 33 মনে হয়। তুমি ইয়া করছো, নিয়োগ করা আছে জিহাদ? 78 মিনিটে দিছে। 78 মিনিট বা 77 মিনিট সামথিং সেকেন্ড, এরকম কিছু একটা হবে। তো যাই হোক, 80 মানে 80 77 মিনিট পর্যন্ত তো খেলা অন্যরকম, একপাক্ষিক খেলা। রাহাত ভাই আর জয় ভাই মানে ওদের তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আমি ধরে। ভাই, আমি একটু ব্যাখ্যাটা করি তারপরে আপনি বলেন। মানে আমি একটু সিচুয়েশনটা বলি কেমন গিয়েছে ওই দিনটা। আমি 77 মিনিট পর্যন্ত আগের ঘটনা বলতে যাচ্ছি না, ওগুলো তো জাস্ট আর্জেন্টিনা দুটো গোল দিচ্ছে, দেন অ্যাজ ইউজুয়াল চলতেছে। আর ধরেন লাইফে কোনো কিছু ভালো কিছু ঘটতে যাচ্ছে, তখন আসলে আমার কোনো ফিলিংস কাজ করে না। আমার ওই দিন মানে সিচুয়েশনটা এমন ছিল যে আর কি, যে জিততে যাচ্ছি ওয়ার্ল্ড কাপ, তো আমার কোনো ফিলিংস কাজ করতেছে না। আমি জাস্ট অপেক্ষা করতেছি কখন খেলাটা শেষ হবে, এন্ড দেন হচ্ছে গিয়ে একটু মানে ভাববো যে আসলে কিছু একটা হইলো, ওয়ার্ল্ড কাপ জিতলাম, আর্জেন্টিনা জিতলো আর কি। আর রাহাত ভাইয়ের, জয় ভাইয়ের মানে ফেসটা এমন ছিল যে ওনারা এক্সপেক্ট করতেছিল যে কি হচ্ছে, মানে একটা গোলও দিবে না ফ্রান্স, মানে আমরা কি একটু আশা দেখতে পারি না, এমন ভাবে রাহাত ভাই বারবার এভাবে লুক দিচ্ছিল। এমন হতাশা প্রকাশ করতে যেমন দুনিয়া থেকে আচ্ছা, তারা কি হারায় এমবাপ্পে ফেলতেছে। যখন ফার্স্ট গোলটা দিল, জয় ভাই তো চিল্লানি দিতে নিছে, রাহাত ভাই বলছে থাম, আগেই না, ওয়েট ফর ফিউ মিনিটস, মানে জাস্ট সুন্দর করে হাতটা ধরে থামাইলো যে জয় থাম, চুপচাপ থাক, মানে আরেকটা গোল দিবে তারপরে আর কি বোঝা যাবে। দেন সেকেন্ড গোল যখন দিল এমবাপ্পে, ভাই ওই দুইজনের মানে রিয়াকশন, মানে একটা বড় তারা চিন্তা করে নাই পাশে একটা মানুষ, সে আর্জেন্টিনা ফ্যান, দেন হচ্ছে তার কি মানে না, মেন্টালিটি কেমন তাসিন। হইতে পারে।
তাসিন, দে এখন ডোন্ট কেয়ার, এখন আমার একটা কোশ্চেন, দে শুরুতে ডোন্ট তো মনে কেয়ার করো ভাই। যে 7 আপ কে মনে কর বাপ দাদার সম্পত্তি বলে চালায় দিল, ঠিক আছে, তাহলে ওই দিন তারা মানে কাদের ইয়ে করছিল, এটা কি? শোন, তুইও বাঙালি, আমি তোর আচ্ছা বলি, তুইও বাঙালি, আমিও বাঙালি, জিহাদও বাঙালি, ভাই তোমরা আমি বাঙালি, আমি ঠিক হচ্ছে আছে? লাস্টে হচ্ছে কি আমি এখানে তো কিন্তু এটার অসহায়ের মতো। বাইরে আর কোনো কথা নাই, ভাই ঠিক আমি আছে? একটু বলি, রাহাত ভাই আজকে পাইছি, আমি শেষ করি শোনেন। এবং ওয়ান দা মানে কি রেকর্ডে বলতেছি। তো আমি হচ্ছে কি জাস্ট, তারপরে তো ওই সময় 2-2 ড্র, আমি জাস্ট স্টাক, কি হচ্ছে এগুলা। দেন কি করবো, দেন হচ্ছে গিয়ে আবার খেলা যখন একদিকে মুভ করলো এগুলো, তখন হচ্ছে গিয়ে জয় ভাই হচ্ছে গিয়ে তাও একটু মনে হয় সিম্প্যাথি দেখাইতেছিল, যে মানে না ছেলেটা একা একা আছে, ফাইনাল খেলা দেখতেছে, ওরে তো এত বেশি আমরা ইয়ে না করি, টর্চার না করি। বাট রাহাত ভাই লাইক কিসের, ওরা আর্জেন্টিনা করে, ওদের সাথে কোনো সিম্প্যাথি নাই, লাইক দ্যাট উই ভাই হ্যাভ। তোর রাহাত এই ভাই সিম্পেথি, ভাই তুমি কথা যদি বলি, তুমি হ্ঁ, তাসিন, ঠিক সিম্পেথির আছে, ব্যাপারে তুই আমি তোর আর বলি, স্টোরিটা আমি ওই শেষ আমি কর। রাহাত সেলিমের ভাইয়ের সাথে থেকে এমন আমি আসলে তোর এক্সপেক্ট, সিম্পেথির কথাটা বলি, আমি না তোর না সিম্পেথির জাস্ট কথাটা জোকিং ভাই, আমি জাস্ট শেয়ার করতেছি, নট না, মানে আমি এটা কিছু না, পার্ট অফ দা অবভিয়াসলি জানি। হ্যাঁ। আর তুই মনে রাখছিস ওইভাবে সব ইচ এন্ড এভরি মোমেন্ট, আমার আসলে ওইরকম ভাবে মনে নাই, কারণ আমার কাছে ওই মোমেন্ট জাস্ট ওইটুকুর জন্যই, ঠিক আছে, এর বাইরে ভাই আর কিছু না। বাট আমিও এত বেশি ডাইহার্ট ফ্যান না, অবশ্যই আর্জেন্টিনা পছন্দ করি, মেসি খেলা পছন্দ করি, বাট আমি খেলার জন্য মরে যাবো এমন না, মানে এরকম টাইপের ফ্যান আমি না। বা হচ্ছে কিছু হলো, বাট ইগো বলে একটা জিনিস আছে, সো ইগো স্ট্রাইক কিন্তু করে ভাই, মানে ধরেন একটা আমি তোরা ব্রাজিল বলি, ফ্যানের সামনে হ্যাঁ, এইভাবে ওয়ার্ল্ড কাপ হারতে যাইতেছি। আর আই থিঙ্ক ভাই হচ্ছে কি 90 মিনিটের পর থেকে খেলা যেভাবে আসলে শিফট হয়েছে, মানে প্রতিটা সেকেন্ডে বা হচ্ছে কি বারবার গোল হচ্ছিল, ইয়ে হচ্ছিল, সো এইভাবে যখন শিফট হচ্ছিল, তখন আসলে মনে হয় আমি আর্জেন্টিনা, আপনারা ব্রাজিল ফ্যান বা কেউই মনে হয় যে আসলে আহ, কিছু ভেবে উঠতে পারতেছিল না যে কি হচ্ছে, মানে জাস্ট ওটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, অন দ্য মোমেন্ট হয়ে গেছে এরকম টাইপের। ফাইনালের মতো মানে হয়েছে আমার দেখা হচ্ছে যে ধর 2010 সালের ফাইনাল, তারপর হচ্ছে 14 ফাইনাল, 18 ফাইনালটা জাস্ট এক রেখা হয়ে গেছিল। বাট 18 সালটা এক পক্ষে হয়ে গেছে, বাট বাকি 22-এর ফাইনাল আসলে ভাই একদম ডিফারেন্ট। 22-এর ফাইনালও ভালো ছিল, 10-এর ফাইনালও ভালো ছিল, 14 ফাইনালও ভালো ছিল। হ্যাঁ 14 ফাইনালটা 18 ভালো শুধু ছিল, ফাইনালটা না, 18 বাট অ্যাকচুয়ালি ফ্রান্স যেহেতু ওয়ার্ল্ড কাপ 2010-এর জিতছে। ফাইনালের ম্যাচ কি দেখছিলি? হ্যাঁ দেখছিলাম ভাই। 10-এর ফাইনাল 14 ফাইনাল গুলো অ্যাজ ইউজুয়াল নরমালি এরকম হয়, মানে একটা গোলে তো জিতছে, 10 তাই না, ফাইনাল মানে দেখছিলাম। কেউই গোল দিতে পারতেছে না, চান্স ক্রিয়েট হচ্ছে সেটাই, বাট হচ্ছে না। হচ্ছে বাট এইভাবে বারবার 22-এর মতো কিন্তু শিফট হয় নাই, 22-এ যেভাবে হচ্ছে কি আপনার একবারে 22-এর মতো হয় না। 22-এ যেভাবে মোমেন্টাম চেঞ্জ হয়েছে, এভাবে কিন্তু চেঞ্জ হয় নাই 14-22। সো এত বেশি টেনশন নেওয়া লাগে নাই কারো, মানে অ্যাটলিস্ট আমার মনে হয় যে 90 মিনিট থেকে মানে সেকেন্ড মানে 2-2 তে ড্র হওয়ার পরে, যখন ফ্রান্স 2 গোল দিয়ে একদম ইকুয়াল হইলো, এরপর থেকে যে খেলা শেষ হওয়া পর্যন্ত কেউ মনে হয় আসলে কোন সেকেন্ড আসলে কি চিন্তা করছে কি হয়েছে, আমার মনে হয় না কেউ মানে অন দ্য স্পট ছিল আর কি, সবাই মনে হয় জাস্ট তাকাইছিল স্ক্রিনের দিকে, কিছু একটা হচ্ছে এরকম, এন্ড কিছু হয়ে যাওয়ার পরে বুঝতে পারছে কি হয়েছে। আমার কাছে মনে হয় ওই ফিলিংসটা আমার এরকম আর কি, মানে ফ্রান্স দ্বিতীয় গোল দেওয়ার পরে কি হয়েছে আমার মনে নেই, এরপরে তবে মনে আছে হচ্ছে গোল, মানে খেলা শেষ হওয়ার পরে এনজয় করতেছে ওই মোমেন্ট মনে আছে, বাকি কিছু মনে নেই। আমি বুঝতেছিলাম যে আমি যদি খেলা দেখতেছি, অবভিয়াসলি এখানে আর্জেন্টিনা উইন হবে। তো ওই দিনও হচ্ছে গিয়ে আমি যখন আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য মাত্র শুরু করলাম, টিভি অন করলাম, দেখি 1 মিনিট আমাকে গোল দিয়ে দিছে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন বুঝতেছিলাম যে আর্জেন্টিনা এই পদে জিতবে। আর সিম্পেথির ব্যাপারে বলি, তুমি যখন আমার ব্যাপারে বললা, ঠিক আছে, এখন সিম্পেথি আমি এগুলা শিখছি কাছ থেকে, আমি আমার গুরু, ঠিক আছে, আমার গুরু হচ্ছে এই যে সেলিম, ভাই ঠিক আমি তো আছে। দোষ করি নাই, আমি কেন সেদিন এইভাবে এই সিম্পেথির ব্যাপারে গুরু হচ্ছে সেলিম। কিভাবে গুরু? তার সাথে আমার একবার হইতেছে কথা হইতেছিল, ফুটবলের নিয়ে, 18 ওয়ার্ল্ড কাপের কথা। তো তখন হচ্ছে গিয়ে নেইমারের নিয়ে কথা উঠছে, ঠিক আছে। তো তখন হচ্ছে গিয়া সেলিম যেটা বলতেছিল, তখন আবার নেইমার মনে কর যে পিএসজি তে গেছে, এমনি দেখতে পারে না, তার আগে আবার নেইমার দেখতে পারতো। সেলিম ভাই সেলিম বলতে নেইমার দেখতে পারে না? যখন সেলিম ভাই নেইমার দেখতে পারে না? দেখতে পারি না এরকম কোন সময় কি হয় বলেন? নাই, কিন্তু নেইমার নেইমারের আস্তে পেয়ে আস্তে যাওয়াটা আমি পছন্দ বলি, হয়। আস্তে বলি, এরে আমার সেলিম খেয়াল ভাই, আছে। এটা কিন্তু আমার কাছে নতুন নিউজ, আপনি নেইমারে দেখতে পারেন না। আয় হায়, আরে ভাই সে ভাই নেইমারে দেখতে আমি পারে একটা না, কথা বলি, ওরা কিন্তু বলি। ব্রাজিলের সাপোর্টাররা আই থিংক যে নেইমারে কেউই দেখতে পারে না।
এই না, না, ওভাররেটেড একটা এইটা প্লেয়ার। এইটা ভাই এটা ইম্পসিবল। কে আমার তোরে বলছে ভাই তোরে ওভাররেটেড প্লেয়ার? এটা ভাই ইম্পসিবল ভাই। নেইমার ভাই কে নেইমার নেইমারে আমি ভাই সময় পছন্দ অসম্ভব ভালো করি লাগে, না। অসম্ভব ভালো লাগে ভাই। যাই হোক, বুঝতে পারলাম আজকে না না যে সেলিম ভাইয়ের না, উপরে সেলিম ভাইয়ের কাছে অত্যাচারিত হয়ে আমার প্রতি এত কিন্তু অ্যাগ্রেসিভ হয়েছিলেন আমি তোরে কিন্তু বলি, না, আমি তো কিন্তু চিনি তো এখন আমি বলি, শোন, সেলিমের আমি তো কাহিনী তো প্রথম বলি, দিন হ্যাঁ, জিয়াদ, আমি তোর আগে বলতে দিয়েছিলাম, আমি তোর বলি। হ্যাঁ বলো। আচ্ছা বলুন, আমি আমার পিঠে শেয়ার করছি 14 ভাই। ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ 14 ওয়ার্ল্ড কাপে নেইমার যে তোর হচ্ছে ইনজুর্ড হইল, ইনজুর্ড হইলো, স্ট্রেচারে করে বের হয়ে গেল। বের হয়ে গেল, আইভরি তারপর কোস্টের সাথে না, আইভরি কোস্ট। না না কলম্বিয়া, কলম্বিয়া কলম্বিয়ার সাথে ওই যে কলম্বিয়ার যে পিঠে মেরে মারছিল, পিঠে মারলো আর কি। ইভেন ওর যে মারাত্মক ইনজুরি হয়েছিল যে হয়তো বা 2 সেন্টিমিটার না 4 সেন্টিমিটারের মতো ইয়ে হইলে যে তার সারা জীবনের জন্য খেলা ক্যারিয়ার ক্যারিয়ার। শেষ। সেলিম এই ব্যাপারে কি বলতেছিল? সেলিমের এই ব্যাপারে মতামত কি ছিল জানো? না বন্ধু, ওই সময় বলো, তো ওই যে বলি ভাই না, আমি একটা কথা ওইটা বলি আসলে ভাই, ট্রোল আমার ট্রোল করার কথাটা পারপাসে ভাই, বলতাম বলতেছিলাম আমি যে একটা কথা বলবো ভাই। এরকম একটা যে ইনসিডেন্ট হইলো, হ্যাঁ এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, নো সিম্প্যাথি। মানে না আসেন দেখ, এনে ব্যাপারটা হচ্ছে কি, দূরে থাক, হ্যাঁ, নেইমার তো sympathy দূরে ঘুরে থাক। টুরে পড়ে মানে টুরে যায়, আমরা জানি, কিন্তু ঠিক না, আছে। এটা রেড কার্ড এখন পাওয়ার যোগ্য হয়, এটা রেড কার্ড পাওয়ার মতো না। সেলিম বলতেছে এগুলো এটা রেড কার্ড না পাওয়ার মতো না, ঠিক আছে, না, এটা এগুলো ব্যাপারটা হচ্ছে দেখ ম্যাচের মতো ভাই, হয়, তুই ঠিক আছে। তারপর যখন আমার বল, সব আমি তারপরে বলি, তারপরে আমি নাও বলি গট দ্য সেলিম পয়েন্ট। হচ্ছে গিয়ে ওই সময় ধরছে কি যে মানুষ, এই যে আমরা যেটা বললাম যে আমরা বাঙালিরা হইতেছে অতি আবেগ, ঠিক আছে, যাই হোক অতি আবেগী হয়ে যে ধরো হয়তো তুই দেখতেছি যাস, আমি ম্যাচের দিন যাচ্ছি, হচ্ছে গিয়ে আর্জেন্টিনার ফাইনাল নিয়ে হইতেছে ইয়া ছিলাম, এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আমরা আবার কি বাঙালি হিসেবে কিন্তু আমরা আবার বেশি ট্রোল করে ফেলি, হ্যাঁ, যে কোনো কিছু নিয়ে আমরা হইতেছে গিয়া সেন্সলেস ট্রোল করি, এটা আমার কোনো কালেই পছন্দ না, ঠিক আছে। যে বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে সেন্সলেস ট্রোল, ধর মেসি রোনালদোরে নিয়ে সেন্সলেস ট্রোল, এইগুলা লজিকলেস ট্রোল। দেখবি যে একটা কমেন্ট সেকশনে গেলে দেখবি যে কি জানো, ধর মেসির ব্যঙ্গাত্মক ছবি, রোনালদোর ব্যঙ্গাত্মক ছবি, মানে বাঙালির মতো এরকম বাজে মনে কর যে বিহেভিয়ার মনে কর যে আমি কোথাও দেখি নাই। তো ওই কমেন্ট সেকশনে যারা যারা ধরো ওই যে ওই ধরনের কমেন্টস ইয়া করে, তো তাদেরকে তো দেখে কি মনে হয় যে এদের মাথায় কি সেন্স আছে আসলে, যে মেসি বা রোনালদো কারণে এইভাবে মিম করার, কারণে শেয়ার করার? এটা তো মনে হয় না। তো ওই ক্যাটাগরির মধ্যে আমাদের একজন আছে সেলিম ভাই, সেলিম, ঠিক আছে। সেলিম আমারে হইতেছে কি তখন দেখে, সেলিম হইতেছে দেখি যে সে নেইমারের মনে কর যে ইনজুরি আক্রান্ত ছবি সে আমাকে দেখাইতেছে। নেইমার দেখ নেইমার শোন, কান্না আমি করতেছে, একটা কথা বলি, তাসিন মার্সেলো জিয়াদ, কান্না করতেছে, 2021 সালের সেগুলা আগ দিয়ে পর্যন্ত সেগুলা সে আমারে মনে কর যে দেখাইতেছিল, ঠিক আছে। আর তারপর এই হইতেছে যে মনে কর 2021 যে সালের আচ্ছা 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 আমি আচ্ছা, বলি বন্ধু, শেষ এখন শোনো, শেষ করো, 2021 তাড়াতাড়ি সালের শেষ আগ তুই পর্যন্ত আমার এটা তুই মেসির, এটা ডিনাই কর যে তুই কি আমারে দেখাইছিলি নাকি দেখাইছিলি না। আচ্ছা আমি, হ্যাঁ আমি এক্সাম্পল বুঝতে দিচ্ছি, পারলি? বলি আচ্ছা আমি আচ্ছা শেষ তখন করি, আচ্ছা শেষ করি, আচ্ছা, সেলিম ভাই শেষ এক্সপ্লেন করি করুন, জিয়াদ, সেলিম ভাই মানে আমি এক্সপ্লেন করুন এক্সপ্লেন করি, জিনিসটা। হ্যাঁ মানে আমি এক্সপ্লেন করি, শোনো। মেসির 2021 সালের আগ পর্যন্ত, মানে কোপা আমেরিকা জেতার আগ পর্যন্ত মেসির কান্না থেকে শুরু করে যত ধরনের ইমেজ টিমেজ আছে বা ট্রলিং ইমেজ জানো সেটা, এগুলো ঠিক আছে। এখন এইসবের মনে কর যে আমরা তো মনে কর অনেক কিছু ফেস করছি, ঠিক না? তো এইগুলা মনে কর হিট অফ দ্য মুভমেন্টে তুই একটা আচ্ছা, দিছিস, আমি একটা দিব, আবার তুই একটা দিবি, আবার আমি না একটা দিব, না আবার তুই একটা, না মানে না না এরকমই তো চলতে আছে, এমনই না, তো চলতে এরকম কেন সব হলো সময়। ভাই? এরকম কেন হলো? তুই যে বলতেছিলি, আমি কিন্তু তোর তোর সাথে মনে করছি এই ধরনের না, মেসির ইয়া নিয়ে কিন্তু কখনো কান্নার ছবি বা ইয়া দিয়ে এগুলা কখনোই আমি কোনোদিন, তুই ইভেন আমার না ফেসবুক এটা তো আর এখন আর জানি না কি দিছস, হ্যাঁ কিন্তু আমি কিন্তু অবশ্যই এই যে এই কোনোদিনই শেয়ার ধরনের করি। একটা হ্যাঁ তুই মেসির, বলতে পারিস ভাই অন্যান্য ফ্যানরা করছে, মেসিরে, ঠিক আছে, আমি সেটা মেসির মতো মানতে পারি, ট্রলের আর শিকার, আমি আচ্ছা করি এটা না। বন্ধু একটা জিনিস শোন, একটা জিনিস তো বিশ্বাস করো যে মেসির মতো ট্রলের শিকার মানে কোনো ফুটবলার হয় নাই। না আমি আমি না, কি তোরা এটার সাথে বললি আমি না, আমি এগ্রি না, এটা আমি আমি এগ্রি ভাই না। মেসি আই এম নট রোনালদো এগ্রি। নেইমার তিনজনই ভাই প্রচন্ড ট্রোল করে, কে ঠিক কারে? আছে। আচ্ছা মেসি নেইমার, ভাই রোনালদো নেইমার নেইমারে তিনজনই। তো, নেইমারে তো কেউ খেলা নিয়ে ট্রল করে না, খেলা না নিয়ে না ট্রল করে। এখন নেইমারকে নিয়ে তোর মনে করছে ট্রোল কম হয়, ঠিক আমি আছে। এখনকার কথা বলতেছি না, ঠিক আছে, কোপা আমেরিকা ওই 2021 কোপা আমেরিকা আগ না, পর্যন্ত ওই তুই মেসির সময়ে অবস্থাটা তো চিন্তা কর। আমি তোর একটা বলি, জিনিস হচ্ছে কি, তুই মেসি ফ্যান, হ্যাঁ তুই মেসির যে ট্রোল গুলা হয়, হ্যাঁ তোর সেটা তোর চোখে পড়ে বেশি, মানে তোর সেটা মাইন্ডে হিট করে বেশি, মেমোরিতে ভাই হিট করে বেশি। যে রোনালদো ফ্যান তার তার কাছে কিন্তু তোর হচ্ছে রোনালদো নিয়ে যে ট্রোল গুলা হয় সেটা তোর তাদের মাথায় মেমোরিতে মনে থাকে বেশি।
আর যারা নেইমার ফ্যান তাদের নেইমারের ট্রোল গুলো নিয়ে তোর হচ্ছে যে মেমোরি হিট করে বেশি। কিন্তু তুই যদি এজ এ ধর যে স্ট্যাটিস্টিক্স চালাস, হ্যাঁ তুই দেখবি যে তিনজনের নিয়ে সমান তালেই হইতেছে। কিন্তু আমি তো তিনজনের কোনো নিয়েই সময় সমান তালে রোনাল্ডো হইতেছে। মানে সরি এখন তুই কোনো বলতে সময় আমি পারিস যে নেইমারের সাপোর্ট করি নাই এমন কোন সময় হয় নাই। আমি সব সময় তো আর মানে মেসি তো মেসি ঠিক আছে, কিন্তু নেইমারের তো সবসময় আমি সাপোর্ট করছি ঠিক আছে। এমনকি আচ্ছা ভাই, সেলিম ভাই মানে মিউটে গেছে। সেলিম ভাই কি মিউট হয়ে গেছে? আমি ওই ওয়ার্ল্ড কাপের মোমেন্ট গুলো শেষ করি, লাস্ট কিছু মোমেন্ট ছিল আর কি। আর আমার ভালো লাগছে কি লাস্টের দিকে যখন হচ্ছে গিয়ে আপনার আহ, মানে 2 গোল হওয়ার পরে যখন এক্সট্রা টাইমে খেলা চলতেছিল, তখন আর কি তো ইকুয়াল। দেন হচ্ছে গিয়ে তখন আসলে সবাই আপনারা মানে জয় ভাই ইভেন আপনিও হচ্ছে গিয়ে বলতেছিলেন না আর্জেন্টিনাই জিতবে, আসলে উচিত আর্জেন্টিনা জেতা এই ম্যাচটা। মানে এরকম একটা কথা জয় ভাই বলতেছিল এবং আপনিও এগ্রি করতেছিলেন না তাহসিন ঠিক আছে আর্জেন্টিনা জিতবে, মানে আপনারাও মনে হয় ওই সময় আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপটা যেটা দরকার এটা একটা ফিল করতেছিলেন বা বলতেছিলেন এর কথা। মানে এইভাবে একটা দল হঠাৎ করে 2 গোল খেয়ে হেরে যাবে এটা মনে হচ্ছিল যে না জয় ভাই বা আপনিও মানে নিতে পারতেছিলেন না, এরকম একটা মনে হয়েছিল তখন। এরপরে 108 মিনিটে মেসি গোল দিল একটা, মানে 3-2 আগে গেল। দেন আপনারা হচ্ছে কি মানে বিহেভটা কেমন ছিল যে যখন হচ্ছে 2-2 ছিল তখন হচ্ছে গিয়ে আর্জেন্টিনা জিতবে ঠিক আছে সবাই চাচ্ছে, যেই মাত্র মেসি গোল দিছে মানে 3-2 হয়ে গেছে, দেন জয় ভাইয়ের হাত ভাইয়ের বিহেভিয়ার মানে ওই যে একটা 3 ইডিয়ট মুভির একটা কাহিনী আছে না ভাই, এটা বলে না যে হচ্ছে দোস্ত যদি হচ্ছে গিয়ে ফেল করে তখন কষ্ট লাগে, বন্ধু ফেল করলে কষ্ট লাগে, কিন্তু যদি ফার্স্ট হয় তখন হচ্ছে কি আর বেশি কষ্ট লাগে। তো এই ঘটনাটা হয়েছে এরকম, মেসি গোল দেওয়ার পরে কি রাত ভাই যে জয় ভাইয়ের সিচুয়েশন জিতেই তো গেল তাহলে না 108 মিনিট আর তো গোল দিতে পারবে না ফ্রান্স। মানে মোমেন্ট গুলো খুবই বোঝার চেষ্টা করো সবাই যে দেন হচ্ছে গিয়ে একশো আর্জেন্টিনার আঠারো মিনিটে 118 মিনিটে যখন এমবাপ্পে গোল দিল তখন সবাই আবার স্টাক, এটা কি হলো, এটা কি হলো, মানে 118 মিনিটে যখন গোল দিল না, এমবাপ্পে গোলটা দেওয়ার পরে অ্যাকচুয়ালি তখন শিফট মনে হচ্ছে করছে যে আর কি। খেলাটা আসলে কি, যে খেলাটা তখন মনে হচ্ছে যে আসলে খেলাটা আসলে ড্র হয়ে যাক, ড্র হয়ে বা এই স্টেজ থেকে পার হয়ে তারপরে পেনাল্টিতে যা ইচ্ছা হোক, এরকম একটা সিচুয়েশন হয়েছিল যে আর কত মানে মেসি যখন গোলটা দিল থার্ড গোলটা, তারপরে কেউ মনে হয় না বিশ্বাস করছে যে আর একটা গোল কেউ হতে কেউ পারে, এক্সপেক্ট এটা করে মনে না হয় আরেকটা পসিবল, গোল হবে, হ্যাঁ। ব্যাপারটা আরেকটা হচ্ছে গোল কি হওয়া যে ধর যখন হলো আর্জেন্টিনা আগে ছিল, ঠিক আছে, তো তখন ওই স্টেজে থেকে আস্তে আস্তে ম্যাচ শেষ হয়ে গেলে তোর মনে কর যে তেমন কোনো ফিলিংস আর আসতো না, ফিলিংস ঠিক আছে, আসতো না, এটা রাইট, হ্যাঁ। অ্যাকসেপ্টেড, মানে এটা মানে ধর যে অ্যাকসেপ্টেন্স চলে আসতো, যে ব্রাজিল ফ্যান মনে করে অ্যাকসেপ্টেন্স চলে আসতো যে ঠিক আছে জিতলো। কিন্তু না যেভাবে তখন ভাই যে সবাই মোমেন্টামটা অ্যাকচুয়ালি হইতেছে, যেতেছিল তখন হচ্ছে ওই হ্যাঁ এক্সাইটমেন্ট আর মনে কর যে ধরে রাখা যায় না। এজ এ ব্রাজিল ফ্যান আমি অবভিয়াসলি মনে কর চাবো যে আছে ঠিক আছে অ্যাটলিস্ট ট্রোলের হাত থেকে বাঁচার জন্য হইলেও আর্জেন্টিনা এবার না না জিতুক। ভাই এটা এমবাপ্পে ট্রলের হাত থেকে না, এটা হিউম্যান তোরাও সাইকোলজি কিন্তু ভাই, না তোরাও কিন্তু সেম যে এটা হিউম্যান মনে কর সাইকোলজি যে ভাই, ব্রাজিল, এটা হিউম্যান সাইকোলজি আপনার মেনে নিতে ইচ্ছা করবে না। আবার হ্যাঁ মানে আপনাকে আমি কিন্তু আরো কিছু মোমেন্ট বললাম যে একটা সময় আপনারাই চাচ্ছিলেন যে না আর্জেন্টিনা জিতুক, মেসির জন্য হইলেও জিতুক। মেসির জন্য হলেও জিতুক, বা এই ম্যাচটা তো যেই কথা ছিল আর্জেন্টিনা হ্যাঁ হঠাৎ করে ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে, ব্যাপারটা ইনজাস্টিস হচ্ছে হচ্ছে। বাট আবার আর যখন গোল দিছে আবার হচ্ছে শিফট হয়ে গেল, কি রে ওই যে আর্জেন্টিনা প্রথম আমাদের তো জিতে যাচ্ছে। বলি না আমরা যেটা বলি না যে ধরো যে ব্রেন মন চায় একটা, বিবেক বলে আরেকটা, ঠিক আছে, ধরো এখন বিবেক বলবে যে ঠিক আছে, তখন ইয়ারা বিবেক ছিল বলতেছিল বিবেক যে বলছিল যে আর্জেন্টিনা জিতুক, বাট যখন জিতে যাচ্ছে তখন হচ্ছে শয়তান মন ভিতর থেকে বলতেছিল যে প্ররোচনা দিচ্ছে যে আরে না না কি যে জেতা উচিত না, রাইট। বাট এটা এটা ব্যাপারটা হচ্ছে আমাদের ভাই মানে সবারই যখন থার্ড গোল হয়ে গেছে এরপর আসলে কেউ জিহাদ যেটা বললো যে কেউই হ্যাঁ ঠিক আছে 2-2 হয়েছে, এটাই মোর দ্যান এনাফ, একটা রাশ খেলা হয়েছে 2-2 মানে 2-0 থেকে 2-2 হয়েছে, মানে দ্যাটস এনাফ একটা দলের। এবং মানে ফ্যানদের কথা বাদ দিলাম, ফ্যানরা তো খেলে না, সবার মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু 2-0 থেকে 2-2 তে আসা দ্যাটস এনাফ। বাট মানে এটা আপনি চিন্তা করেন, আমি জাস্ট কল্পনা করে পাচ্ছি না যে আর্জেন্টিনার যারা প্লেয়ার খেলছে তারা মাঠে কিভাবে জিনিসটাকে ট্যাকেল দিছে। মানে নট ফ্রান্সের জন্য জিনিসটা ডিফারেন্ট, কারণ ওরা পিছিয়ে থেকে আগায় আসছে, মানে ড্র করছে বা আগায় গেছে, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট যারা ধরেন ম্যাচের প্রথম থেকে হচ্ছে কি আপনার ডমিনেট করে আসছে এন্ড 80 মিনিট পর্যন্ত, মানে 79 মিনিট সামথিং সেকেন্ড পর্যন্ত ম্যাচটা তাদের কন্ট্রোলে,
হঠাৎ করে 80 মিনিট থেকে 93 মিনিট মানে 13 মিনিটের মাঝখানে 2টা গোল খেয়ে ম্যাচটা মনে করেন যে ড্র হয়ে গেল। ওরা এক্সট্রা টাইমে কিভাবে খেলছে, মানে হাউ দে 93 সেকেন্ডের হ্যান্ডেল। মধ্যে 2টা গোল খেয়েছে বেসিক্যালি 93 সেকেন্ডের মধ্যে আচ্ছা, 2টা গোল। হোয়াট এভার, যাই হোক, মানে আমি বলতেছি যে হ্যাঁ 93 সেকেন্ডের ভিতরে, কারণ একটা তো পেনাল্টি দেন হচ্ছে গিয়ে একটা হুট করে গোল করলো, যাই হোক। তো 2টা গোল হঠাৎ করে খেয়ে মানে ওই মেন্টাল শিফটটা আসলে কিভাবে ওরা ইয়ে করছে আর কি, হ্যান্ডেল করছে, আমার আসলে মনে হয় না যে ওই সময় আসলে আমার যেরকম সিচুয়েশন হয়েছিল যে থার্ড গোল খাওয়ার পরে, মানে যখন থার্ড গোল আবার হচ্ছে গিয়ে ইয়ে করলো, এমবাপ্পে যখন রিভার্ট করলো, আবার আবার যখন ড্রতে আসলো 3-3-তে, তখন জাস্ট আমি কিন্তু শরীর টরিল ছেড়ে দিয়ে জাস্ট বসে আছি যে কি হবে, কিছুই মানে কোনো ফিলিংস কাজ করতেছে না, কি হবে না হবে হইলে বোঝা যাবে আর কি, এরকম টাইপের। আমি জাস্ট তাকায় ইসলাম স্পেনের দিকে। মানে টিম ম্যানেজমেন্টের দিতে হয় যে ওদের ইমোশন ম্যানেজমেন্ট ভালো। ভাই এটা আসলে আমার মনে হয় কি ওই ম্যাচটা আসলে হয়ে গেছে, ওই ম্যাচটা আসলে আপনি কোনোভাবেই কোনো ওটা হচ্ছে সাইকোলজি দিয়ে কোনো স্ট্রেংথ দিয়ে আসলে কন্ট্রোল হয় নাই, ওটা জাস্ট ইন দ্য মোমেন্ট হয়ে গেছে। লাইক দ্যাট হচ্ছে গিয়ে আপনার লাস্টে যে গোলটা হচ্ছে গিয়ে আপনার ইয়েতে আটকাইলো আর কি, গোলকিপার, আর্জেন্টিনার গোলকিপার লাস্টে যে গোলটা আর কি, মানে যেটা বলা হয় হচ্ছে ওয়ার্ল্ড কাপ আটকাইছে পা দিয়ে, পা দিয়ে। ওই গোলটা আসলে আপনি বলেন না ইন দ্য মোমেন্ট, ওটা কি আসলে ভেবেচিন্তে আটকাইছে, এই টাইপের আর কি সিচুয়েশন গুলো, মানে ওটা এমনি নিজেও জানতে পারে আটকে হবে। হ্যাঁ জানতো না আসলে। উনি নিজেও জানতে পারে। না ওইটা তো হচ্ছে ধরো ইন দা মোমেন্ট হয়ে যায়, কিন্তু এখানে একটা ব্যাপার থাকে কি যে লেটস সে লেজেসি বা অতীত ঐতিহ্য, তারপর হচ্ছে মানবিক মানে মানবিক না সরি মানে মেন্টাল স্টেট, এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। যেমন ধরো আপনারা যদি চিয়া খেলাটা দেখেন, ফ্রান্সের সাথে কে খেলছে? সেনেগাল। ফ্রান্স ফ্রান্স কিন্তু ফার্স্ট হাফটা, যেমন ফ্রান্স নর্মালি হইতেছে বাজে খেলে, বাজে ভাবে খেলি ওরা জিতে, বাট ফ্রান্স ওই দিন ফার্স্ট হাফটা একদম যাচ্ছেটাই খেলছে লিটারেলি। কিন্তু সেনেগাল বেসিক্যালি ওইখানে কয়েকটা সুযোগ পাইছে, যেমন এই যে আমি যে লাস্ট 2 দিন আগের কথা বলতেছি, সেনেগাল বেসিক্যালি 2 দিন আগে একটা মানে ওইখানে ফার্স্ট হাফে 2-3টা সুযোগ পাইছে, সুযোগটা কাজে লাগাতে পারেনি। ওই মেন্টাল স্ট্রেসটা নিয়ে সেকেন্ড হাফে ওরা হচ্ছে উড়িয়ে দাঁড়াতে পারেনি, ফ্রান্স ওই না যায় সেটা হচ্ছে একদম কচু কাটা করছে literally। তো এটা আসলে যেমন সেনেগাল বেসিক্যালি হচ্ছে মানে তবে ওরা হচ্ছে এই টিম, ঠিক যে ওরা হচ্ছে এতটুকু পর্যন্ত আসছে, বাট ওদের এই জায়গাটাকে ইমপ্রুভমেন্ট করতে গেলে দেখা যাবে যে ওদের আরো খেলতে হবে, আরো লেজেসি তৈরি করতে হবে, বা হচ্ছে অতীতে কোনো একটা এক্সাম্পল তৈরি করে রাখতে হবে, যাতে হচ্ছে আহ, ঠিক এরকম এক্সাম্পল না হইলেও হইতেছে মানে কিছুটা এক্সাম্পল তৈরি করে রাখতে হবে, যাতে হচ্ছে ওটা দেখে অন্তত প্লেয়াররা মনে করেন আজ ঠিক আছে এটা পসিবল। তবে এমবাপ্পে ভাই বিস্ট, মানে এমবাপ্পে বিস্ট আসলে ভাই, বাট মানে তোর যদি তুই ওয়ার্ল্ড কাপ ভাই তবে আমি একটা জিনিস এবার একটু প্রেডিক্ট করে বলি, যদিও প্রেডিকশন কখনো কারেক্ট হয় না, আপনার লাইফে যখন কখনো পিছু টান কাজ করে তখন সহজে আপনি আগাইতে পারবেন না, বা আপনার বেস্ট পারফরমেন্স আপনি তখন দেখাতে পারবেন না। মানে আপনার লাইফেই যদি চিন্তা করেন, আপনার যদি পিছু টান থাকে, আপনার যদি মানে কোনো কাজ করতে নিয়ে 10 বার ভাবতে হয় কি হবে না হবে, তখন কিন্তু আসলে পারফরমেন্স ড্রপ করে। মেসির ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের জন্য এটাই হয়েছে আমার মনে হচ্ছে গত বারগুলোতে। দেখেন এই ওয়ার্ল্ড কাপে যদিও মেসির বেস্ট টাইম না, প্রাইম টাইম এখন না, বাট আমার ধারণা এই ওয়ার্ল্ড কাপে মেসি অনেক বেশি গোল দিবে। ওয়ার্ল্ড কাপ পাওয়া তো ডিফারেন্ট জিনিস, ওয়ার্ল্ড কাপ তো মেসি একা খেললেই পাবে এর কোনো গ্যারান্টি নাই, এন্ড আদার্স অনেক কিছু ফ্যাক্টর আছে, বাট মেসির ক্ষেত্রে ওইটা হয়েছে, ওই যে ওয়ার্ল্ড কাপ পাইতে হবে। সো ওয়ার্ল্ড কাপ পাইতে হলে কি করতে হবে, ও অনেক ভেবে চিন্তে আমাকে ভয় পেয়ে খেলতে হবে, এই জন্য হয়েছে। কিন্তু ফ্রান্স, জার্মানি বা ইউরোপিয়ান কান্ট্রি যে টিম গুলো আছে, এই টিম গুলোতে আসলে এই জিনিসগুলো খুব একটা কাজ করে না, মানে ইমোশনাল গেম একটু কম হয়। ব্রাজিল আর্জেন্টিনার অ্যাজ এ ফ্যান হিসেবে আমরা অনেক ইমোশনাল, টিম হিসেবে ওরাও ওয়ার্ল্ড কাপের প্রতি অনেক বেশি ইমোশনাল। যেহেতু ওই যে একটা রিলস কে যদি শেয়ার করলো, আপনি তো সরি রিলস না ইউটিউবে একটা মনে হয় শর্ট ভিডিও দিছিলেন, যে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড এর বেস্ট ফুটবল নেশনের ভিতরে একটা হচ্ছে ব্রাজিল, সবাই ইয়ে করে এগ্রি করে, আই এম অলসো এগ্রি উইথ দ্যাট। কারণ অনেক বেশি প্লেয়ার প্রডিউস করা থেকে শুরু করে আসলে ফুটবলের যে অবদান আসলে ব্রাজিলের, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো ওই জায়গা থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটা দেশই হচ্ছে কি আপনার ফুটবলের প্রতি ইমোশনের জায়গাটা অনেক বেশি। তো আবার হচ্ছে কি কোনো একটা প্লেয়ার যখন হাইপে উঠে যায়, যেমন নেইমারও, এই ছেলেটা নষ্ট হয়েছে হাইপের কারণেই বেশিরভাগ। একটা তো ইনজুরি বা ফিজিক্যাল স্ট্যান্ডের প্রবলেম আছে, আর দ্বিতীয় ওর আসলে কিছু করে ফেলার আগেই অনেক বেশি হাইপে উঠে গেছে, এটাও একটা প্রবলেম ছিল আমার কাছে মনে হয়েছে। তো এই জায়গার কারণে হচ্ছে গিয়ে এই টাইপের টিম গুলো ওয়ার্ল্ড কাপে যে বেশি ভুল করে। আচ্ছা এনে নেইমারের ব্যাপারটা আমার মনে হয় একটু কাছ থেকে দেখছি বলতে হচ্ছে একটু বেশি রিলেট করতে পারবো আমি, সেটা হচ্ছে যে ধরো
নেইমার বেসিক্যালি কেমন টাইপের, এরা হচ্ছে ব্রাজিলিয়ান, তো এরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে লাইফ এনজয় করব, এটা করব সেটা করব, ওদের মনের মধ্যে সবসময় জিনিসটা থাকে। তো ওরা হচ্ছে একটু টাইপের মানে মানে কি বলে যে থাকে না যে ইটস ওকে লাইফ এই টাইপের থাকে, মানে এই টাইপের মানুষ। আর কাহিনী হচ্ছে নেইমার যখন বেসিক্যালি একদম মানে কি বলে স্টার বয় ছিল, একদম বয়স যখন কম, তখন সবাই ওরে হাইপ দিছে। হাইপ দিয়ে হচ্ছে ওই হাইপটা তখন নিতে পারছে, বাট নিয়ে আসছে কোন জায়গায়, ও বেসিক্যালি সান্তোস থেকে আসছে হচ্ছে বার্সেলোনাতে। এবং বার্সেলোনা কিন্তু হচ্ছে একদম টোটালি হচ্ছে একদম মানে কি বলে ডিসিপ্লিন একটা হচ্ছে ক্লাব বলতে পারো বা এই টাইপের জিনিসপত্র। আর তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে যে খেলছে কার সাথে, খেলছে হচ্ছে মেসির সাথে, খেলছে হচ্ছে সোয়ারের সাথে, এরা ছিল হচ্ছে ডিসিপ্লিনের বিস্ট। ওদের সাথে থাইকে থেকেও হচ্ছে ও নিজেই হচ্ছে ট্যালেন্টেড, প্লাস হচ্ছে ওর ডিসিপ্লিনের জায়গাটা হচ্ছে মনে করো একদম কন্ট্রোলে এসে পড়ছে। পারফরমেন্সটা ছিল তখন একদম পিক, মানে ও ওর যত স্কিল আছে একদম লিটারালি একদম সব শো করছে একদম ওই 3 বছরের মধ্যে। কারণ ঘটনাটা হয়েছে কি, মেইনলি হচ্ছে যে ওর মধ্যে ওই জায়গাটা ওর মধ্যে না আসলে, এর পৃথিবীর যে কোনো প্লেয়ারদের মধ্যে তুমি হচ্ছে মানে এটা আমাদের নিজেদের ক্ষেত্রে হবে, যদি হচ্ছে ওর মতন স্কিলের একটা প্লেয়ার যদি হচ্ছে প্রপার যদি হচ্ছে কখনো রিকগনিশন না পায়, এটা হচ্ছে একটা বড় সমস্যা। লেটস সে পিএসজির সাথে যে ওই ম্যাচটা আপনাদের মনে হয় সবার মনে আছে, 16-17 এই ম্যাচটা, 16-17 পিএসজির সাথে এই ম্যাচটা যখন, ওই ম্যাচটা কিন্তু একদম লিটারালি নেইমার ওর নিজের মানে মনোবল দিয়ে বা বলতে পারেন যে ওর মেন্টাল স্ট্রেন্থ দিয়ে ওই ম্যাচটা একদম লিটারালি ও নিজে জিতেছে। মেসি পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে যে এটা পসিবল না বা হচ্ছে মানে কেমন হুম একটা হুম। সিচুয়েশন, কিন্তু নেইমার হইতেছে ওই যে ফ্রি কিক থেকে গোলটা করলো, ওটা ছিল একটা মানে একদম লেজেন্ডারি একটা হচ্ছে ইন্সপিরেশনাল মোমেন্ট। মানে আমার খুবই কম মোমেন্ট মনে হয় যে এরকম একটা সিচুয়েশন থেকে ওই রকম একটা কর্নার কিক দিয়ে যে গোলটা কইরে কামব্যাক পুরা মনে হয় এখন জিনিসটারে যে পর্যন্ত আসে নাই ফুটবল হ্যাঁ হিস্ট্রিতে। ওরকম একটা উড়াই ফেলাইছে, তখন মনে হচ্ছে ভাই এটা পসিবল। আর লাস্টে যে হচ্ছে অ্যাসিস্টটা করছিল ওটা তো আরো লেজেন্ডারি, আরো লেজেন্ডারি না হলেও মানে কাছাকাছি শোনো লেভেলের লেজেন্ডারি। এখন জিয়া, কাহিনী তুমি হচ্ছে যে যেটা পেনাল্টি তো বলতেছো, সে নিচেই দিছিল না পেনাল্টি। তুমি যেটা কাহিনী বলতেছো জিয়া, আমি আমি শেষ সেটা করি বলি। আমি শেষ করি শেষ করি আচ্ছা কারণ বলো। কাহিনী যেটা হয়েছে যে লেটসে কিন্তু ওই ম্যাচ শেষে সবাই কারেন্টে লাগাইছে, মিডিয়া কারেন্টে লাগাইছে, মেসি কারেন্টে লাগাইছে। হ্যাঁ, এখন কিন্তু সমস্যা হচ্ছে যে এট দ্যাট মোমেন্ট বিষয়টা হচ্ছে যে মাঝে মাঝে কিছু জিনিস আসলে হচ্ছে গায়ে লাগে যায়। গায়ে লাগে যায় বলতে হচ্ছে মানে খারাপ লাগে মানুষের যে আজকের ম্যাচের জন্য অন্তত হচ্ছে আমি তো এই ক্রেডিট ডিজার্ভ করি যে আজকের ম্যাচটা তো অ্যাকচুয়ালি আমি টোটালি হ্যান্ডেল করছি। সো অ্যাকচুয়ালি যেটা হয়েছে কি যে ও তখন বুঝতে পারছে যে আমি ও হয়তোবা নেইমার নিজেও জানে যে আমি যদি বার্সেলোনায় থাকি আমি প্রতিদিন হচ্ছে মেসি রিকগনিশন পাবো না, এটা পসিবল না। কারণ মেসি হচ্ছে এখানে অলমোস্ট মানে মানে অল ইন অল টাইপের। কিন্তু যদি হচ্ছে ওই পারফেক্ট মোমেন্টে ওই রিকগনিশনটা যদি আমি না পাই তাহলে আমি আসলে পাইতেছি কিনা। তখন আসলে কি হয় যে মানে আচ্ছা ঠিক আছে আমার এত কিছু লাগবে না, আমি তার সাথে হচ্ছে আরেক জায়গায় চলে যাবো, অন্তত ওইখানে আমি রাজা হয়ে থাকবো, আমার এনে হচ্ছে ইয়ে থাকার দরকার নেই। তো ওই আমার মনে হয় যে ওই সার্টিন মোমেন্টটা বেসিক্যালি হচ্ছে যদি না ঘটতো তাহলে নেইমারও আর পিএইচডি তে যায় না। আর পিএইচডি যায় হচ্ছে ও তো যায় হয়েছে প্যারিসের রাজা, মানে যা ইচ্ছা তা করবো, ওই যে আবারও ওই ভাবটা জায়গায় উঠছে। আর হচ্ছে ডিসিপ্লিন তো সব গেছে, চলে গেছে হয়ে এখন হচ্ছে পরবর্তীতে যে বাকি যা আমরা দেখতেছি এটা। বাট ওই সিচুয়েশনটা যদি না হয় মানে এখন বিধাতা লেগে রাখতে যাবে, কিছু করার নেই। বাট জিনিসটা হচ্ছে এরকম আর কি যে এখন কেমন সেটা আমার নেইমারের মনে মতো হয়। প্লেয়ারের জন্য নেইমারের মতো প্লেয়ারের জন্য আরো বেশি ডিসিপ্লিনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ওর আসলে ফিজিক্যালি আসলে অনেক বেশি প্রবলেম আছে। ওর যে খেলার স্টাইল বা ফিজিক্যাল স্ট্রেংথ সবকিছু মিলে ইনজুর একটা প্লেয়ার, খেলার স্টাইলটা ইনজুর বেশি আরো, প্রবণ একটা। হ্যাঁ, খেলার স্টাইলটাই বেশি, এটা ওটা ও যে ওটাও ওপেন প্লেতে ট্রেনিং এর খেলে। ব্যাপার। ওকে খেলার স্টাইল ওরা পরিবর্তন করতে নেইমারকে হইতো। যতটুকু ফলো করি তবে আমি নেইমার অনেক বেশি ফলো করি। ওর ব্যাপারটা হচ্ছে যে কি শুধু ওই পিএসজি বার্সেলোনার প্লেয়ার ম্যাচটাই না, ইভেন তার আগের বছর যে যখন বার্সা ইউসিএল জিতলো এত বছর পরে, এই তখন এই যে তখন কিন্তু নেইমার মেসি এবং হচ্ছে গিয়ে সুয়ারেস এমএসএন ট্রায়ো যে এই রথ উঠলো। তো ইউসিএল এর ম্যাচগুলোতে তুই যদি দেখে থাকিস, সেই নকআউট থেকে নকআউট থেকে তোর হচ্ছে গিয়ে আহ, ইয়া পর্যন্ত ইউসিএল জিতা পর্যন্ত, হ্যাঁ, এখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক থেকে নেইমার কিন্তু অনেক বেশি উপরে ছিল। প্রতিটা নকআউট স্টেজে গোল, ফাইনালে গোল, অ্যাসিস্ট, হ্যাঁ, প্রতিটা ম্যাচে কিন্তু ইভেন এটা কিন্তু নেইমারের একটা পার্সোনাল রেকর্ড যে প্রতিটা ইউসিএল এর প্রতিটা নকআউটের যখন প্রতিটা স্টাইল ম্যাচে গোল। হচ্ছে গিয়ে নেইমারের হয় গোল বা অ্যাসিস্ট।
তো ওই ইউসিএল জেতার পরেও কিন্তু হচ্ছে যে ওইবার ব্যালন ডিওর জিতছিল মেসি। হ্যাঁ, এবং তারপর হচ্ছে ওইবার মনে হয় নেইমার মনে হয় থার্ড হয়েছিল। তো ওইবার কিন্তু অ্যাকচুয়ালি তুই যদি ইভেন এখনো যদি ফ্যান যদি করিস অথবা অ্যাকচুয়াল ফ্যান বা তাদের যদি করিস, এই 14-15 সিজনের যে ব্যালন ডিওরটা, হ্যাঁ ওটা কিন্তু অ্যাকচুয়ালি নেইমার ডিজার্ভ করে। ইভেন তুই হচ্ছে কি এআইতে কয়েকটা এর যে সকল লোকের দেখি যে বলবো যে 14-15-তে পিপলস ফ্যানের চয়েস অনুযায়ী নেইমারই জেতার কথা ছিল, কিন্তু এবার জিতে হচ্ছে মেসি। এখন ওই যে ব্যালন ডিওর ব্যাপারটা, এটা তো দেখা গেছে যে স্পোর্টস জার্নালিস্টরা মূলত ভোট দেয়। তো মেসির যে ধর মেসি বা রোনালদো এখানে ওদের যে একটা প্রভাব আছে, ইনফ্লুয়েন্স আছে। নেইমার আসলে কখনো ওই ওদের মানে মেসি নেই রোনালদোর কারণে ও কখনো ওদের ছায়া থেকে বেরোতে পারে না। ও হয়তো এক্সপেক্ট করছিল যে 14-15-তে জিতবে, ঠিক আছে এটা গেল। তারপরের বছরও যখন পিএসজি বার্সার ম্যাচের ক্রেডিট সব মেসির দিকে চলে যায়, তো স্বাভাবিকভাবে হিউম্যান সাইকোলজিতে হিট করে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ভালো খেলতেছি ঠিক আছে, কিন্তু এখন আমি যদি এখান থেকে না শুরু হই তাহলে ওর একার কৃতিত্বটা ঢাকা পড়ে যাবে, যেটা আর কি যে আমাদের ইনফেরিটি কমপ্লেক্সিটি যেটা থাকে, যেটা মানে পিএসজি তে গিয়ে যেটা হয়েছে যে পিএসজি তে যাওয়ার পরে ও অনেক বেশি বুলিং এর শিকার হয়েছে। বিশেষ করে বার্সা ফ্যান বা সবার কাছ থেকে যে বুলিং এর শিকার হচ্ছিল। সবার একটা বলছিল যে নেইমার হইতেছে গিয়ে 220 মিলিয়ন লোক সামলাইতে পারে নাই। এটা মনে করছে বাঙালি লজিক ছিল, এবার তো সেলিমের লজিক। 220 মিলিয়ন ব্যাটটা বলে নেইমার মিলছে পায় এখন, না। তখন হচ্ছে কি ব্যাটটা বলে মিলছে আর কি, ওরও হয়তো না ওই না, জিনিসগুলো ট্রিগার 220 করছে। মিলিয়ন তো নেইমার পায় না, 220 হ্যাঁ মিলিয়ন কে পাইছে? ওটা তো ক্লাব বার্সা টু পাইছে। ক্লাব, ওটা তো ক্লাব টু ক্লাব, ওটার সাথে হ্যাঁ নেইমারের ক্লাব সাথে টু ক্লাব। নেইমার যেটা কিন্তু পাবে সেটা হচ্ছে একটা সবচেয়ে স্যালারি রেইজ পাবে হয়তো বা স্যালারি রেইজ পাবে। স্যালারি হাইক পাইছে। তো জিনিস হচ্ছে কিন্তু মনে কর যে সবাই নেইমারের বলতেছিল যে ইভেন এটা মনে কর যে আমরা বাঙালিরা বলি ব্যাপারটা এরকম না, এটা ইউরোপিয়ান কালচারেও দেখবি যে এরকম মানে বার্সার ফ্যানদের অ্যাটাক করছিল। তারপর তো ও পিএইচডি থেকে যেটা হয়েছিল যে আহ, একা মানে তখন কিন্তু এমবাপ্পেও হইতেছে মাত্র স্টার মানে শুরু করতেছে। হ্যাঁ তখন কিন্তু যেমন মেসি যেমন নেইমার যেমন মেসির ছায়া পাইছে, মানে তখন মেসির হচ্ছে সাথে। স্টার বয়, মানে এমবাপ্পে তখন কেবল স্টার বয় হচ্ছে। হ্যাঁ মানে মাত্র শুরু হয়েছে, ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে, স্টার বয় হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছে। তো এমবাপ্পে তখনও অতটা ম্যাচুর হয় নাই এখন যতটা ম্যাচুর। তো পিএসজি তে ভাই গিয়ে সে আল্লাহর নাম খারাপ আল্লাহর নাম খেলতেছে। ভাই রাহাত ভাই একটু থামাই, আল্লাহর নাম নিয়ে এটা বলেন না যে এমবাপ্পে এখন ম্যাচুর। এটা আমি ভাই কি 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 বুঝি নাই। এমবাপ্পে যে এখন ম্যাচই ওঠে কথাটা ভাই বলেন না। ও ভাই আমার ম্যাচুরিটি কোনোদিন না আসবে ভাই, না আমার সন্দেহ গত আছে। ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে খেলা খেলছে মানে না পাগল হয়ে সেটা যাওয়ার মতো খেলছে। সেটা ডিফারেন্ট ভাই, সেটা ডিফারেন্ট, ওটাতে আমি স্বীকার করি ও সর্বোচ্চ লেভেলে ম্যাচুরিটি দেখে, ইভেন ম্যাচ শেষের পরেও সর্বোচ্চ লেভেলে ম্যাচুরিটি দেখেছে। কিন্তু ও গোল করার জন্য ফ্রান্স টিমে যেমনি হইতেছে ওই এদিক যে কি সেদিক করে, পরিমাণ এইটা পাগল ভাই ওর হয়ে গেছে ম্যাচুরিটির লক্ষণ না। আর মানে এমবাপ্পে আমার মনে হয় যে মানে জাতীয় দলে এসে ওয়ার্ল্ড কাপে আসলে ওর লেভেলটা একটু অন্যরকম হয়ে যায় আরো। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু প্লেয়ার আছে যেমন অন নেইমারও। দা মোমেন্টে আসলে ও বেশি আরো ইন্টেন্স পারফরমেন্স দিতে পারে আমার কাছে যেটা মনে হয়। আর ক্লাব যেটা ফুটবলে বলতেছিলাম নেইমারের ব্যাপারে, সেটা হচ্ছে যে ও পিএসজি তে আসার পরে দেখা গেছে যে ফার্স্ট সিজন একটু খারাপ খেলছিল, বাট পরের সিজন গুলোতে সে মোটামুটি আবার নিজেরে ফেরত পাচ্ছিল। যেইবার হইতেছে পিএসজি কিন্তু তোর এখন তো পিএসজি টানা চ্যাম্পিয়ন জিতে গেল, ইউসিএল জিতে গেল। তার আগে কিন্তু নেইমারই কিন্তু ছিল তোর প্রথমবারের মতো পিএসজি রে ফাইনালে তুলছিল। তো ভাই ওইবারের খেলাটা মনে আছে কিনা যে ওইবার কিন্তু হচ্ছে গিয়ে পিএসজি খেলাটা মনে হয় বায়ার্নের সাথে ছিল, ঠিক আছে? ওই ম্যাচে ফাইনাল খেলাটাতে উম, মনে কর যে এমবাপ্পে যেই পরিমাণ মিস করছিল, হ্যাঁ ওই ম্যাচে নেইমার একাই মোটামুটি কাঁদতেছিল, মানে বাকিরাও খেলতেছিল, বাট ওই এমবাপ্পে অনেক বেশি মিস করতেছিল ওই ফাইনাল ম্যাচটা। তখন ও মানে এমবাপ্পেও তো ওই রকম ছিল না। এখন যেমন 2022-এর ফাইনালে
এমবাপ্পে যে গোলের ক্ষুধা ছিল, ওই গোলের ক্ষুধা ওর ইউসিএল এর ফাইনালে ছিল না। ঠিক আছে। তো যাই হোক, ওই ম্যাচটা হারার কারণে আর কি, যে নেইমারের ক্যারিয়ারটা আরেকটু ডাউন দিকে চলে যায়। ভাই নেইমারকে নিয়ে একটা সিম্পল বলি, সেটা হচ্ছে ব্রাজিলের ফ্যান তো আমরা না, অনেকে মানে যারা আর্জেন্টিনার ফ্যান তারা ব্রাজিলকে দেখতে পারে না, বাট আর্জেন্টিনার ফ্যানদের ভিতরে অনেক একটা বড় অংশ যারা নেইমারের ফ্যান, এক্সেপ্ট ব্রাজিলের ফ্যান। ব্রাজিলের ফ্যান না, কিন্তু নেইমারের ফ্যান। যেমন আমার কথা যদি বলেন, আমি চাই নেইমার ওয়ার্ল্ড কাপ পাক, কিন্তু ব্রাজিল না পাক। এটা কোনোভাবে সম্ভব যদি হয়, তাহলে আমি খুব খুশি হইতাম আর কি। ঠিক আছে? তো তো ব্যাপারটা হচ্ছে এরকম, নেইমার আসলে ইভেন মানে নেইমারের ব্যাপারটা হচ্ছে কি, সমস্যা কি, নেইমার যেটা সমস্যায় পড়ছে সেটা হচ্ছে ও, আমার মনে হয় যে ও লাইফে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড মানে দিছে লার্নিং এর পিছনে, সেটা হচ্ছে স্কিলস এর পিছনে। বাট ওর আরো আরো কিছু জায়গায়, যেমন লং টাইম খেলার জন্য যে জিনিসগুলা, যে কিভাবে খেললে আসলে ইনজুর থেকে একটু ইয়ে হয়ে যায়। এমন না যে ওকে ইনজুরি করে দেখে ও ইনজুর্ড হয়, সেভ ও করে ওর খেলাটা খেলার আর কি, ধরনের কারণে, ওর খেলার ধরনের কারণে কিন্তু ইনজুর্ড বেশি হয়, ইনজুরি বেশি। মানে ফাউল হইতে হয় আর কি, ওর এমন Foul হতে টাইপের হয়। সিচুয়েশন ক্রিয়েট এটা হয়ে যায়। ডিনাই করতেছি না। ও কিছু ধরুন সময় যে আসলে নেইমারের একটু ক্লোজ প্লেতে খেলা লাগে, কিন্তু নেইমার অলওয়েজ অলওয়েজ ওপেন প্লেতে খেলে, এই জায়গাটা হচ্ছে হ্যাঁ, ওর আর একটা ইয়ে। এত বেশি ড্রিবলিং করার থেকে আপনার মানে নেইমারের ব্যাপারটা হচ্ছে কি, যদি আমি খেলি তো আমি এমনি খেলবো। মেসির কোন জিনিসটা ভালো লাগে আমার জানেন? মেসি নট লাইক দ্যাট যে ও খুব ভালো একদম, আমি যদি বলি স্ট্রাইকারের যে মেইন বেনিফিট মানে মেইন গুলা বলি, যে খুব ভালো শুট করতে পারে, অন টাচে গোল দিতে পারে, এইসব দিক দিয়ে তো আসলে মেসির থেকে বেটার হচ্ছে রোনালদো। এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু মেসি কেন ওভারঅল বেটার, কারণ মেসি কিন্তু মানে যে জায়গায় যেটা দরকার হয় সেই জায়গায় সেই কাজটা করে। যেমন পাসিং, মেসির এমন এমন জায়গায় এমন এমন সময় পাসিং দিবে, এটা কেউ কল্পনা করতে পারে না। আবার যখন যখন এটা মিনিমাম ড্রিবলিং করা দরকার, তখন কিন্তু একটা ভালো ড্রিবলিংও করে। কিন্তু নেইমারও ওই জায়গা থেকে বের হতে পারে না, ওর ড্রিবলিং এর পিছনে বেশি বা স্কিলস এর প্রতি বেশি ফোকাসড, পাসিং এর প্রতি বেশি মানে টাইম স্পেন্ড করে নাই। এটা বেসিক্যালি বা কি আসলে খেলার শুধু ও নেইমার না আসলে তো, ওরে নেইমারের এটা আসলে যেভাবে বেসিক্যালি প্লে মেক নেইমার না, করছে এটা আর হচ্ছে কি। ব্রাজিলিয়ানদেরই একটা সমস্যা, এটা ব্রাজিলিয়ানদেরই একটা সমস্যা। ব্রাজিলের ওই যে যে সমস্যা, ঠিক আছে। হচ্ছে যে ও আচ্ছা, সামনে মেইন কথা তো হচ্ছিল আপনার ব্রাজিলের টিম নিয়ে, তাই না? এবার আজকে ব্রাজিল টিমের সবচেয়ে বড় যে ফলটা আমার কাছে এবার মনে হয়েছে, ওরা ম্যাচ বাই ম্যাচ ডিপ ডাউন করে খেলতেছে না, যেটা ওয়ার্ল্ড কাপ পাইতে হলে আপনার খুবই ইম্পর্টেন্ট। এক্সেপ্ট আপনি ফ্রান্সের মতো দল হয়ে যান, যে আমি আই ডোন্ট কেয়ার এনিথিং, আমি জাস্ট আমার মতো খেলবো, গোল দিব, গোল খাবো, কাপ পাবো, এরকম একটা বিহেভ নিয়ে কিন্তু ফ্রান্স খেলে। এবং ব্রাজিল আর্জেন্টিনাও এটা আগে করছে একটা সময়, যখন ওয়ার্ল্ড কাপ পাইছে এরা অনেক বেশি, ব্রাজিল 5টা ওয়ার্ল্ড কাপ পাইছে একটা সময়, বা অনেক ভালো খেলছে, মানে ভালো পারফর্ম করছে ওয়ার্ল্ড কাপে, সবসময় করে। বাট আরো যখন মানে সাকসেসফুল রেটটা বেশি ছিল, ওই সময়গুলোতে যে খেলার ধরনগুলো ছিল, সেটা এখন ফ্রান্স করতেছে। কিন্তু ফ্রান্সের জিনিসটা ডিফারেন্ট, কারণ ফ্রান্সের প্লেয়ার আছে ওই লেভেলে, মানে অতগুলা, মানে শুধু ওই লেভেল না, প্রত্যেকটা সেক্টরে ডিফেন্সেও ভালো লেভেলের প্লেয়ার আছে। পজিশনে ওদের মানে ভালো। ডিফেন্সে একটু কম আছে এবার, কিন্তু হচ্ছে আপনার মিডফিল্ড আর ফরওয়ার্ড, তো ওরা তো এই বিহেভ নিয়ে খেলবেই। কিন্তু ডিফেন্স ব্রাজিল আর্জেন্টিনা করতো কি, আর্জেন্টিনা এখন একটু ডিফারেন্ট হয়েছে, আর্জেন্টিনা পরে আসছে যে, ব্রাজিল এখনো ওই ওটার ভিতরেই আছে। ওরা ওদের ওই একটা দুটা প্লেয়ার নিয়ে, যাদেরকে দিয়ে আসলে খেলবে, ওই প্লেয়ার নিয়েই ওই সেম বিহেভে খেলার চেষ্টা করতেছে, ডিপ ডাউন করতেছে না। আর্জেন্টিনা গত বিশ্বকাপে এই জায়গা থেকে বের হয়েছে। দেখেন ম্যাচ বাই ম্যাচ আর্জেন্টিনা খেলার ডিফারেন্ট ছিল, যে ম্যাচে যেভাবে আসলে প্ল্যান করা দরকার ছিল সেভাবে করছে। এখন এটা অবশ্য টিমের দোষ না, এটা কোচ যেভাবে আসলে খেলাইতে চায় সেটার কোচ উপরে। যেভাবে খেলে। না, এবার আসলে ব্রাজিলের নিয়ে তেমন কোনো আশা নেই। না না, আশা না, এটা আমি বলবো না। ব্রাজিলে এবার সুযোগ আছে, এবার মানে অন্য বারের তুলনায় এবার বেশি সুযোগ আছে আমার কাছে মনে হয়, হ্যাঁ, কারণ না ব্রাজিলের এবার কোচটা ভাই, মোটামুটি ভালো, মানে ব্রাজিলের ম্যানেজার যে কোচটা আছে। নিয়ে হতেছে ব্যাপারটা যে আনচেলত্তির উপরে আপনারা চাইলে একটু ভরসা করতে পারেন। কিন্তু ও মানে একটু কম ভরসা সময় বলতে পাইছে আমি কি বলতে আর, চাচ্ছি কি যে ওর সময় কম পাইছে কিন্তু। ও অ্যাকচুয়ালি এমন টাইপের কোচ যেটাতে আমার মনে হয় যে স্লাইড যদি কোনো সুযোগ থাকে, ও যদি ওটার গ্র্যাব করার জন্য অপরচুনিটি ক্রিয়েট করে দিতে পারবে, এখন প্লেয়াররা এটা কাজে লাগাতে পারবে কিনা এটা তাদের ব্যাপার। আঞ্চলিক নিয়ে ব্যাপারটা হচ্ছে কি, ও যদি কিছু করতে পারে সেটা 2030-এ যদি কিছু করতে পারে। ওর মেয়াদ আমি শুনছি 2030 সাল পর্যন্ত। আর সেটা তো হ্যাঁ একটা অপশন এটা থাকবেই, ঠিক সেটা তো আছে, অপশন কিন্তু থাকবেই। 30-এ ইভেন মানে ব্রাজিলের বোর্ডও কিন্তু আঞ্চলিক নিয়োগ দিছিল যে, যখন তখন হচ্ছে গিয়ে 26-এ ওয়ার্ল্ড কাপ
জিতে আসতে হবে মনে করো, বা হইতেছে আচ্ছা, অনেক বেশি এইটা হলে তাহলে ঠিক আছে, মানে তাহলে এটা মেক সেন্স যে আঞ্চলিকদের কাছ থেকে আশা করে নাই ইভেন, মানে আশা যখন করাটা ঠিকও হবে না, মানে 1 বছরের ভিতরে একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে এসে দিবে, এটা আশা করা ঠিকও হবে না। যখন নিয়োগ দিছিল তখন দিছিলই হচ্ছে 2030-এর প্ল্যানিং নিয়ে, মানে আঞ্চলিকদের সাথেও প্ল্যানটা ছিল 2030 নিয়ে আর কি বেশি, যে ও ইয়ার লেভেল থেকে মানে রুট লেভেল থেকে প্লেয়ার দেখে চেষ্টা করবে ব্রাজিল টিম রেখেছে তৈরি করা। আর এই বছরের ব্যাপারটা হচ্ছে যে এই বছর ব্রাজিলের টিম যদি দেখি, যে অন্যান্য বছর ব্রাজিলের যেমন হচ্ছে গিয়ে বেঞ্চ একাদশ হয়েছে, মনে করছে প্রতিটা পজিশনে ভালো ভালো প্লেয়ার তো থাকতো, ইভেন বেঞ্চের মতো প্লেয়ার গুলো মনে করছে ভালো ছিল। তো এবারের ব্যাপারটা হয়ে গেছে যে ব্রাজিলের কয়েকটা পজিশন ছাড়া বাকি পজিশন গুলোতে যে যে প্লেয়াররা আছে তারা আসলে ওইরকম ক্লাবেও খেলে না, আবার হচ্ছে গিয়ে যে মানে তাদের প্রাইম টাইমে আছে এরকমও না। ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে তাদের টাইম টাইম থেকে চলে আসছে, ক্যাসেমিরো, ফেবিনহো, তারপরে হচ্ছে যে দানিলো, মানে ইদার সানজো। ক্যারিয়ারের একটা শুরুর দিকে আছে অথবা প্রাইম টাইম ছেড়ে গেছে। হ্যাঁ, ক্যারিয়ারের শুরুর দিকে আছে অথবা শেষের দিকে শুধু আছে। শুরুর দিকে ফরওয়ার্ড একটু ভালো আছে। হ্যাঁ, শুরুর দিকে আছে এই যে এনরিক আছে, রায়ান আছে, এরা বেশ শুরুর দিকে আছে। প্রাইম টাইমের মধ্যে শুধুমাত্র হয়তো বা মোটামুটি এখন just ভিনি আর রাহানের ছিল খেলার মতো, বাকি পজিশন গুলোতে আসলে কিন্তু কেউ এরকম নাই, মিডফিল্ড তো বলতে গেলে নাই। তো এবার এই জন্য আর কি ওভারঅল ব্রাজিল টিম নিয়েও আসলে ওরকম এক্সপেকটেশন আমার মনে হয় যে যারা অ্যাকচুয়ালি ব্রাজিল ফ্যান, যারা খেলা দেখে আসতেছে বা যারা ফুটবল খেলা দেখে, তাদের আসলে ব্রাজিল টিম নিয়ে ওরকম আশা নাই। ওই আঞ্চলিকদের উপর ভর করে যতটুকু পর্যন্ত যাওয়া যায়, মনে করো যে কি বলে তাহলে হাইতির সাথে অনেকগুলো গোল দিয়ে হয়তো বা চিন্তা রাত করতে ভাই, পারতো যে আচ্ছা ঠিক আছে। আপনার কথা তখন একটু ইয়া ছিল, তখন একটু অস্পষ্ট আসছিল। এখন ঠিক যেটা আছে, বলতেছিলাম, এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। জিয়াদ, আমার মনে হয় তোমারই নেট একটু প্রবলেম আছে ভাই, কথা আমি ক্লিয়ার শুনতে পারছি। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, সরি আঞ্চলিক স্যার। আঞ্চলিক কিন্তু আমার মনে হয় ওর মাথায় এটা হিট করছে যে আমার আগে প্লেয়ার বাঁচাইতে হবে ভাই, যদি আমি ওয়ার্ল্ড কাপ যদি জিততে চাই তাহলে আমার প্লেয়ার বাঁচিয়েই জিততে হবে। অলরেডি রাফিনা ইয়া ছিল, আচ্ছা, নেইমার কি অবস্থা? নেইমার ব্যাক করবে তো? আমি নেইমার নিউজ ব্যাক দেখি করবে, না। সামনের ম্যাচেই হয়তো ব্যাক করবে। আর যদি আ- সামনের আম- ম্যাচে ব্যাক না করে তাহলে নকআউটে শিওর ব্যাক করবে আর কি। আমি তো শুনলাম হচ্ছে নেইমারের গ্রুপ একটা স্টেজে ব্যাপার নাকি, আছে, সেটা হচ্ছে ব্যাক করতে পারবে না, ও হচ্ছে নাকি গ্রুপ স্টেজের পরে ব্যাক না, করবে। শুনছি যে গ্রুপ স্টেজে ব্যাক করবে, গতকালকে ম্যাচ শেষেই হচ্ছে যে বলছিল। আচ্ছা আচ্ছা, আহ, স্কটল্যান্ডের সাথে ওরা মূলত ওরা নিয়ে কিন্তু হাইতির ম্যাচে ট্রাভেলও করে নাই, বিকজ ওরা চাইছে যে রিকভারের জন্য সময় দিতে। বেশি মনোযোগ দিতে হবে। নেইমারের একটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে আমি যেটা বললাম, সবাই যতটুকু নেইমারে ফলো করে আমি তার থেকে মনে করছি মোটামুটি আরো বেশি ফলো করি। নেইমার এতদিন পর্যন্ত মনে কর মাঝে দিয়ে অনেক ম্যাচ খেলে নাই, অনেক বছর খেলে নাই, 1 বছর খেলে নাই এরকমও হয়েছে। তারপরও যখন সে মাঠে নামছে বা খেলছে, আহ, তখন তার খেলা দেখে মনে হয় নাই যে মনে করছে ও ফুরায় গেছে বা একদমই ওই যে পড়ে গেছে, শেষ হয়ে গেছে, এরকম কখনো ম্যাচ খেলে না সান্তোসের সাথে। ইভেন গত বছর কিন্তু সান্তোস রেলেগেশনে চলে যাচ্ছিল। ব্রাজিলিয়ান লিগ কিন্তু অনেক কম্পিটিটিভ মোটামুটি, ঠিক আছে। তো সান্তোস কিন্তু হচ্ছে রেলিগেশনে পড়ে যেত, একদম যাচ্ছিল এরকম অবস্থা, সেখান থেকে হইতেছে নেইমার টাইমা নিয়ে আসছে। ইভেন এখনো মনে করছে বলতেছে যে বর্তমান ব্রাজিল টিমে যারা আছে প্লে মেকার হিসেবে যারা আছে, আহ, সে তাদের থেকে নেইমার যদি ভাঙ্গা পানিয়ে খেলে তাদের থেকেও ভালো খেলবে। কারণ হচ্ছে গিয়ে কি ওই যে সান্তোস রে হইতেছে রেলিগেশন থেকে বাঁচাইছে। ইভেন তার ফিটনেস নিয়ে অনেক কোশ্চেন ছিল, তারপর সে ওই ফিটনেস নিয়ে অনেক মনে করছে গোল অ্যাসিস্ট। তুই যদি ইয়াগুলো দেখিস যে তার ক্রিয়েটিভিটি ছিল খেলার মধ্যে, ও যখনই ফিরছে তখনই মোটামুটি কন্ট্রিবিউশন করতে পারছে। ইভেন এখন তো ব্রাজিলের আর নেইমার বিশেষ করে কিন্তু ব্রাজিলের জার্সি থেকে আরো বেশি ভালো খেলে ক্লাবের থেকে, আরো বেশি ভালো খেলে। আসলে এটা নেইমারের হচ্ছে, আপনার জাতীয় আচ্ছা দলে বলো। ফুল ফুল ফ্লেজে খেলা এখনো খেলতেই পারে নাই।
কোনো একটা ওয়ার্ল্ড কাপও তো আসলে নিজের ফুল হ্যাঁ, পটেনশিয়ালিটি দিয়ে খেলতে পারেনি। মানে যেমন 2022-এর ইয়াতেও কিন্তু ক্রোয়েশিয়ার সাথে ম্যাচটা ও লাস্ট লাস্ট স্টেজে নিজ সম্পূর্ণ বলতে পারো যে নিজের ওই যে নিজেরে পুশ করে কিন্তু গোলটা দিতে পারছে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, একদম হ্যাঁ, লিটারালি ওর ইন্ডিভিজুয়াল সম্পূর্ণ ব্রিলিয়ান্সে গোল দিছে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে সেই গোলটা দিয়েছে। বাট তারপর ব্রাজিল কি করলো, 2টা মিনিট, ঠিক আছে, জাস্ট 2টা মিনিট হচ্ছে গিয়ে দাঁড় ধরে রাখতে পারলো না, গোল খেয়ে ফেললো। রাত ভাই যেটা ইমোশন বলেন ম্যানেজমেন্ট। যে ইয়ের ব্যাপারটা, যে নেইমারের হচ্ছে যে স্কিলের ব্যাপারটা, যে ওই হচ্ছে যখন গোল খাইছে, হ্যাঁ ইভেন আমি তোর বলি, যখন হ্যাঁ গোল খাচ্ছিল, গোল খাওয়ার আগ মোমেন্টেও নেইমার বারবার প্লেয়ারদের বলতেছিল যে উপরে ওঠা দরকার নেই, ঠিক আছে, তুই ভিডিও গুলো দেখলে দেখবি নেইমার বারবার হতেছে প্লেয়ার নিচে নামাচ্ছিল যে উপরে ওঠা দরকার নেই, তারপরে কিন্তু উপরে ওঠার কারণে গোলটা খেলছিল। তো এই জায়গাটা থেকে তো এরপরে ওই গোল খাওয়ার পরে মনে কর নেইমার ওয়াজ লাইক, আমি কাদের সাথে খেলতেছি, কাদের জন্য খেলতেছি, কাগরে নিয়ে খেলতেছি, ঠিক আছে, যে মনে কর পুরো স্পিচলেস ছিল। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে খেলতেছে, আবার আসছে এখন। অনেক কারণে নেইমারকে হয়তো বা না, মানে ইনক্লুড নাও করতে পারতো, কারণ ওর ফিটনেস নিয়ে বা হচ্ছে মানে ওর ইনজুরি ইয়াটা নিয়ে আসলে নাও করতে পারতো। তারপরও মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মনে হয়েছে যে মূলত একটা এক্সটার্নাল প্রেশারও পাইছে ফ্যানদের কাছ থেকে, ইয়াদের কাছ থেকে, এন্ড অলসো স্পন্সরশিপের ব্যাপার আছে। এখন মনে করো যে আমাদের প্রতিটা বোর্ডই, বাংলাদেশের বিসিবি যেমন হইতেছে গিয়ে অর্থলোভী, আইসিসি যেমন অর্থলোভী, তেমনি হচ্ছে যে ব্রাজিলের বোর্ডও হচ্ছে গিয়ে চিন্তা করছে যে একটা চিন্তা করছে যে নেইমারকে হারায় ফেললে স্পন্সরশিপ বহুত কমে যাবে, স্পন্সর টাকা অনেক কমে যাবে। আরেকটা দিক হইতেছে গিয়ে যে ঠিক আছে, নেইমার ভাঙা পা নিয়ে খেললো, মনে কর যে পাক থেকে ভালো খেলবে, এই কারণে হইতেছে গিয়ে মনে কর যে নেইমার ইনসিস্ট করছে। দেখি, আশা করি ও ফিরলে আশা করি একটা ম্যাচ খেললে ভালো খেলবে। না, আপনি রাহাত ভাই, লেটস সে আপনি যদি হচ্ছে কোচ বা হচ্ছে সিলেক্টর হন, আপনি কি নেইমারে সিলেক্ট করবেন না? ধরেন হচ্ছে আপনি জানেন যে নেইমার হচ্ছে ইনজুর্ড বা হচ্ছে বা হাফ ইনজুর্ড এরকম থাকবে, বা হচ্ছে একটা বড় অফার আপনি পাবেন না। আমি ব্রাজিলের বর্তমান মানে এই বর্তমান স্কোয়াড দেখতাম, তাহলে সেক্ষেত্রে আমি নেইমারে নিতাম। কারণ অ্যাটাক প্লে মেকার পজিশনে ব্রাজিলের এখন ওইরকম কোনো প্লেয়ার নাই। এই- এই যে ব্রাজিলের মতো টিম কিন্তু ব্রাজিল বলি বা আর্জেন্টিনা বলি, হ্যাঁ, আহ, এই ধরনের টিমে তুই সবসময় দেখবি যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বা মনে কর যে প্লে মেকার পজিশনটাতে তাদের ডিপেন্ডেন্সি অনেক বেশি। হ্যাঁ, বা ওরা ইভেন বাকি টিম মেম্বাররাও না ওই একজন টিম মেম্বার বা ইয়ার উপর অনেক বেশি আস্থা রাখে, বা মনে করছে একটা কনফিডেন্সের যে ব্যাপারটা সেটা তার উপর অনেক বেশি ডিপেন্ড করে রাখে। আর্জেন্টিনা যেমন ধরো মেসি যেদিন না খেলে তুই সেদিন কিন্তু দেখবি যে আর্জেন্টিনা যেদিন মেসি না খেলে সেদিন আর্জেন্টিনার টিমের মধ্যে কিছু একটা অভাব থাকে। যে এই যে ধর মেসি যেমন ব্রেক থ্রু পাস দিতে পারে, তো ওই জিনিসটা মনে কর যে বাকিদের টিম মেম্বারদের মধ্যে একটা আলাদা কনফিডেন্ট নিয়ে আসে। যেমন যেমন খেলা পেনাল্টি নেওয়ার সময় যেমন সেলিম বলতেছিল যে পেনাল্টি নেওয়ার সময় আর্জেন্টিনা প্লেয়ারদের মধ্যে একটা কাজ করে যে না, এই এমএ আছে, ঠেকাই দিবে, ঠিক আছে, এরকম বাকি প্লেয়ারদের মানে নর্মাল টাইমে রেগুলার টাইমে ওরা দরকার পড়ে যে আচ্ছা না মেসি আছে, ও একটা ইন্ডিভিজুয়াল মানে ও হচ্ছে কি একটা ব্রিলিয়ান্স দেখাই দিবে, একটা ব্রেক থ্রু পাস দিয়ে দিবে যেটার মধ্যে গোল চলে আসবে। তো ব্রাজিল টিমের মধ্যেও মনে করছে এরকম নেইমারের উপর ডিপেন্ডেন্সি থাকে, মানে ছিল এতদিন ধরে। যে ইভেন যখন তুই যদি দেখিস যে এবারে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ গুলোতে ব্রাজিল কিন্তু খুবই খারাপ খেলছে, লাস্টের দিকে এসে একটু ভালো খেলছে, কিন্তু এই যে ধর খারাপ খেলতেছিল 22-এর পর থেকে, এটার রিজনটা কি? কারণ ওই ইন্ডিভিজুয়াল বা ওই নেইমারের মতো প্লে মেকার বা ওরকম কেউ ছিল না, ঠিক আছে, যে ওই
যার উপর আস্থা করে ওরা খেলবে, এই কারণে হইতেছে গিয়া অনেক দুর্বল দলদের সাথেও ড্র করছে, হারছে, বাছাই পর্বে হইতেছে গিয়ে হারছে, ড্র করছে, একটা টাইট পজিশনে চলে যাচ্ছিল, তো সেখান থেকে উঠে আসছে। তো এই জন্য আর কি ধর আমি হয়তো নেইমার যদি দেখি যে ফিরবে, কয়েক ম্যাচ খেলতে পারবে, থাকবে, তাহলেও অবশ্যই নিতাম। কারণ তুই দেখ ব্রাজিল টিমে কিন্তু অন্যান্য পজিশন গুলোতে, যেমন হচ্ছে যদি আলেকসান্ডারে নিতে পারে লেফট পজিশনে, ঠিক আছে, তো মনে কর যে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে হইলেও থাকার মতো, মনে কর যে হ্যাঁ ও যে স্টেটাসে 90 মিনিট খেলার মতো না। আমার কাছে ভাই জিনিসটা সিম্পল। আমার কাছে হচ্ছে ব্যাপারটা এরকম যে নেইমার লেটস সে যদি 20 মিনিটও খেলে, ও যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারবে, ও সেটা একটা ম্যাচ উইনিং ইম্প্যাক্ট হয়ে যেতে পারে, যেটা হচ্ছে বাকি প্লেয়ারদের আপনি 90 মিনিট বা হচ্ছে 120 মিনিট যদি খেলেন আপনি পাবেন না। তো ওই ওই মুভমেন্টে আমার দরকার। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ও এমন মুভমেন্টে হচ্ছে ইম্প্যাক্টটা তৈরি করতে পারবে, যে মুভমেন্টে বাকিরা হচ্ছে ব্যাকওয়ার্ডে চলে যাবে বা হচ্ছে ভয় পাবে বা হচ্ছে নার্ভ ধরে রাখতে পারবে না হ্যাঁ বাকির আচ্ছা, সাথে। কারণ ও ওইটাই বেসিকলি ও এটা অলরেডি মানে কেরিয়ারে বহুবার দেখেছে। আমার আমার পার্সোনালি হচ্ছে তিনটা স্মৃতির কথা খুব বেশি মনে পড়ে। একটা যেটা ফার্স্টে বলছিলাম, যে হচ্ছে ও যে 16-17 যেটা করছে। দেন হচ্ছে আরেকটা যেটা বলতেছিলাম সেটা হলো যে ওই যে ব্রাজিল আর আর্জেন্টিনা যখন কোপা আমেরিকার ফাইনালটা হলো, ওটার যে ফাইনাল ম্যাচে লাস্ট 20-30 মিনিট নেইমার যেটা খেলছে, এটা আনবিলিভেবল। তার ওরে থামাইতে হইতেছে আর্জেন্টিনার সম্মিলিত ভাবে হচ্ছে ডার্টি ওয়ার্ক করে ওরে থামাইতে হইতেছে। ফাইনাল হইতেছে যে ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটা, যে লাস্টে যে ও একদম ওয়ান মানে কি বলে 1-1 খেলে হইতেছে যে গোলটা দিল, ওইখানে আসলে ওটা নেইমার ছাড়া আসলে ওই জন্যই দরকার আসলে। মাঝে মাঝে মোমেন্টাম, এই যে লাস্ট 2022-এর ইয়েতে গোলটা না খেলে তো ব্রাজিল নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতো, তাই না? তো ওর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে তো হচ্ছে গিয়ে গোলটা করতে পারছে। ঠিক আছে, আচ্ছা আমার আপনারা মনে হয় যে খেলা আমরা টেলা অনেক দেখবে গল্প না? করলাম। হ্যাঁ। আচ্ছা ইয়েস ভাই, আমার আচ্ছা। অনেক রাত হয়ে গেছে। বিয়ে আর নিয়ে আসছি। হ্যাঁ, ভিডিও তো অনেক লং হয়ে যাচ্ছে জিহাদ, আই থিঙ্ক। হোক সমস্যা নাই, বাট হচ্ছে আমরা মেবি আজকে থামতে পারি, নেক্সট দিন হচ্ছে নেক্সট কোনো একটা দিন হচ্ছে বুঝতে পারি। আর রাত ভাই আপনি ইয়ে করেন, সময় করে আইসেন হচ্ছে মাঝে মাঝে আপনার কাজে। ইয়ে করো আজকে জিহাদ, ওই বৃহস্পতিবার, শুক্রবার এই সব ডেটগুলোতে সবার সাথে ইয়ে করে একটা উইকলি একটা করে করতে পারো। সেটা হ্যাঁ, বৃহস্পতিবার সবচেয়ে হইতে পারে। না সেটা একটা জিনিস হয় কি যে মাঝে মাঝে যেটা হয় যে let's say আর্জেন্টিনা খেলার পরের দিন যদি হচ্ছে বা ব্রাজিলের খেলার পরের দিন যদি হচ্ছে এপিসোডটা করা হয়, তাহলে হচ্ছে ওই স্মৃতিটা কাছে থাকে, তো মানে মানুষজন হচ্ছে ওই জিনিসটা রিলেট করতে পারে বেশি। এই জন্য যদি সম্ভব হয় তাহলে হচ্ছে 22 তারিখে, আজকে তো কয় তারিখ, 21 তারিখ না? আচ্ছা কালকে মেবি হয়তো অনেকের পক্ষে পসিবল হবে না, বাট চেষ্টা করবো হচ্ছে উইকডেতে মানে উইকেন্ডে রাখার জন্য। বাট যদি এরকম আপনারা চান তাহলে হচ্ছে রাখতে পারি, যে ব্রাজিল বা আর্জেন্টিনা খেলার কোনো একটা দিন। ঠিক আছে, আট থেকে খেলা। আর নর্মালি হচ্ছে 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই খুব বেশি রাখবে, হচ্ছে বেশি রাখা ইয়ে হবে না। আজকে হচ্ছে অনেকদিন পর আপনারা আসছেন, আপনারা অনেকদিন পরে আসছেন, একটু আড্ডা আড্ডা দিলাম এই আর কি। হ্যাঁ, আজকে সবার সাথে অনেকদিন পর দেখা হলো। দুদিনের মাধ্যমে ভালোই হলো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ডে তাহলে হচ্ছে আইসেন সময় করে কথা হবে। ঠিক আছে জিহাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাহলে